মুসলমানরা শরীরে এবং সংখ্যায় বড় হয়েছে, মাথায় বড় হয় নাই। সেই জায়গাটা থেকে মুসলমানরা সামনে যখন বের হয়ে আসার চিন্তা করে, তারা আসলে কিভাবে বের হয়ে আসতে পারে এবং সেটা কেন ইম্পর্টেন্ট? সেকেন্ড হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য পাস্ট। ফোর্থ হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য ফিউচার। ওয়েস্ট সবসময় ইন্টারপ্রিটেশন অফ হোয়াট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট, এবং সহজভাবে ইয়াহিয়া অনেক সময় যেটা বলে যে আমাদেরকে খাওয়াইতে পারছে, সেই কারণে আমরা সবসময় কাইন্ড অফ ফলোয়ার। কিছু কিছু কিন্তু পজিটিভ জিনিস হচ্ছে। ইনিশিয়ালি অ্যান্টিসিপেশন ছিল যে হয়তো 90,000 এরকম হবে, 300K অফ পিপল জয়েন করছে। গার্ডিয়ান এর মতো নিউজ পেপার ওরা পর্যন্ত বলছে যে দিস মাইট বি দ্য চেঞ্জ অফ দ্য নেক্সট মুভ। 3rd আগস্টে হয়েছে, 11th আগস্টে অস্ট্রেলিয়া রেকগনাইজ ফর দ্য ফার্স্ট টাইম যে প্যালেস্টাইন শুড হ্যাভ এ ডিফারেন্ট স্টেট। Australia will recognise the state of Palestine. There are positives coming out of মিডল ইস্ট as well. যখন ওই দেশগুলোতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমি মনে করি মুসলিমদের ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে। এআই কলোনাইজেশন ইজ অলরেডি এ কনসেপ্ট, যে এআই কে দিয়ে কিভাবে সেন্ট্রালাইজ হবে, কিভাবে কন্ট্রোল করা যায়। বাট মুসলমানদের অবশ্যই চিন্তা করতে হবে আমরা কেমনে একটা ওপেন এআই বানাবো, যেটা চায়না অলরেডি বানাইতেছে। মুসলমানদেরকে আগে যুদ্ধ করা লাগতো, সামনে আর যুদ্ধ কিচ্ছু করা লাগবে না। এআই টেকনোলজি ঢুকাই দেওয়া হবে, মুসলমানরা সমস্ত ভ্যালুজ ভুইলা কনজিউমার হয়ে যাবে। আই বিলিভ দিস ইজ হাই টাইম দ্যাট মুসলমানরা এইসব মেগা ফাউন্ডেশন তৈরি করে যেগুলো মুসলমানদের ইকোনমিক সফটওয়্যারকে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেক দিন পর আবার তিন ভাই বসছি কিছু মুসলিমদের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের রিয়েলাইজেশন উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করতে। কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আমাদের তিন ভাইয়ের কাছ থেকে কোন জিনিসগুলো নিয়ে আরো ডিসকাশন বেশি শুনতে চান, তাহলে আমরা চিন্তা করবো যে জিনিসটাকে আরো রেগুলারলি করা যায় কিনা, বা কোন সমসাময়িক মুসলিমদের ইস্যু, মুসলিম সমাজের ইস্যু যেটা আপনার কাছে মনে হয় আপনাদেরকে তাড়িত করে, যে বিষয়ে আমরা আপনাদেরকে আলোকিত করতে পারি। তো আমি আজকের আলোচনা আমাদের মূলত হচ্ছে কি মুসলিম সমাজের গাজা যে গণহত্যা চলতেছে সেটার ব্যাপারে মুসলমানদের রিয়াকশন, মুসলমানরা কোন জিনিসগুলাতে, মুসলমানদের শিক্ষা, মুসলমানদের কি বোঝা উচিত, কি উপলব্ধি হওয়া উচিত, এবং সামনে কিভাবে মুসলমানদের চিন্তা করা উচিত, সো দ্যাট আমরা আরো কালেকটিভলি গাজার মতো ঘটনা যেন আর কোথাও না ঘটে এবং গাজার গণহত্যা যেন বন্ধ হয়। সেক্ষেত্রে মুসলমানরা যারা গাজাতে নাই বা গাজার কাছাকাছি নেই তারা কি করতে পারে সেই বিষয়ে। সো আমার সাথে ডক্টর ইমরান আমিন এবং ডক্টর জাকারিয়া আমিন, আমার দুই ভাই, তারা জয়েন করতেছে অস্ট্রেলিয়া থেকে, মেলবোর্ন এবং ব্রিসবেন থেকে। প্রথমে ইমরানকে জিজ্ঞেস করবো যে তোর কাছে কি মনে হয় যে মুসলমানরা তো আসলে একটা লম্বা সময় ধরে তাদের নিজেদের কালেকটিভ যে জাতিগত ন্যারেটিভ বা সত্তা সেটাকে সে তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই যে সামনে তারা ব্যর্থতা থেকে বের হয়ে আসুক। মুসলমানরা লম্বা সময় ধরে ব্রিটিশদের বা রোমানদের চাপায় দেওয়া যে গল্প, সেই গল্পতে বিশ্বাস করে, তাদের চশমা দিয়েই বাস্তবতাকে দেখে এবং তাদের দ্বারাই একভাবে নির্যাতিত হয়। সেই জায়গাটা থেকে মুসলমানরা সামনে যখন বের হয়ে আসার চিন্তা করে, তারা আসলে কিভাবে বের হয়ে আসতে পারে এবং সেটা কেন ইম্পর্টেন্ট? ভেরি গুড পয়েন্ট ইয়াহিয়া, জাযাকাল্লাহ খায়ের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই টপিকটা নিয়ে আমাদের আসলে তিন ভাইয়ের ডেফিনেটলি অনেকভাবে কথা হয়েছে ইনফর্মালি, বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকের আলোচনায় অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব যে কিছুটা প্রথমে একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব যে কেন এই আলোচনাটা দরকার ইটসেলফ। তারপরে কিছু আমরা ডেফিনেটলি এখনকার যে কারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করব, অ্যানালাইসিস করব এবং ফিউচার বোঝার চেষ্টা করব। প্রথমে যেই ফ্রেমওয়ার্কটা দেওয়ার কথা বললাম সেখানে যদি বলি যে হিস্টোরিয়ানরা, যদি আমরা বলি হিস্টোরিয়ান বা যে কোনো হিস্ট্রি বই পড়ি বা আমরা ছোটবেলায় হিস্ট্রি বই পড়ছি, হিস্টোরিয়ানরা সময়কে তিনটা ভাগে ভাগ করে, আমরা সবাই জানি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তিনটা সময়ের ব্যাপার আমরা সব সময় জানি। হাউএভার ফিলোসফিক্যালি এই তিনটা যে সময়ের যে ব্যাপ্তি বা ডিমেনশন অফ টাইম, সেটাকে তিনটার বাইরে আরো দুইটা ডিমেনশন বলা হয়। খুব ইন্টারেস্টিং। এই দুইটা এক্সট্রা ডিমেনশন কি? একটা হচ্ছে ডেফিনেটলি পাস্ট, সেকেন্ড হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য পাস্ট, থার্ড হচ্ছে প্রেজেন্ট, ফোর্থ হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য ফিউচার, অ্যান্ড ফিফথ হচ্ছে ফিউচার। খুব ইন্টারেস্টিং। সো দুইটা এক্সট্রা ডিমেনশন কিন্তু বেড়ে গেল। একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য ফিউচার। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে দুইটা এক্সট্রা ডিমেনশন, এই দুইটা এক্সট্রা ডিমেনশন কিন্তু প্রেজেন্টকে সবচেয়ে বেশি অ্যাক্টিভেট করে, ইম্প্যাক্ট করে। মানে এই দুইটা ডিমেনশনকে দিয়ে তুমি প্রেজেন্টকে বিভিন্ন ডিরেকশনে নিয়ে মুভ করতে পারবা। আর তুমি যদি এখন রিসেন্ট টাইমস দেখো, এবং পার্টিকুলারলি আমি বলবো যারা ইয়াহিয়া আমিনকে ফলো করে,
ইয়াহিয়া আমিনের কিছু রিসেন্ট অ্যানালাইসিস এবং অনেক অ্যানালাইসিস হইতেছে। ওয়েস্ট সবসময় এই ২ টা যে এক্সট্রা ডিমেনশনের কথা বললাম যে ইন্টারপ্রিটেশন অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বা হিস্ট্রি লেখা বা হিস্ট্রিকে অ্যানালাইসিস করা সেটার ব্যাপারে এত যেহেতু তারা নিজেরা খুব ভালোভাবে করছে এবং সহজভাবে ইয়াহিয়া অনেক সময় যেটা বলে যে আমাদেরকে খাওয়াইতে পারছে। সেই কারণে আমরা তারা যেভাবে বা তারা যে লেন্সে দুনিয়াকে দেখছে বা যা করতেছে যেটা হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করছে আমরা সেটাই বুঝতে পারছি। এবং সেটা একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিজন যে মুসলমানরা এই জায়গায় পিছায় গেছি। আমরা সবসময় কাইন্ড অফ ফলোয়ার, রিয়াক্টিভ নেচার। সো ওয়ান অফ দ্য থিংস এটা থেকে বাঁচার উপায় কি এবং যে কারণে আমি ফ্রেমওয়ার্কটা সবার মাথায় প্রথমে দিলাম যে আমরা যদি ইন্টারপ্রিটেশন অফ দ্য পাস্ট নিজেরা করে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং ফিউচারে কি হবে আমরা কিন্তু জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জানে। আমি কিন্তু বলতেছি না আমরা ফিউচার সম্পর্কে জানতে পারবো। আমরা কিন্তু ফিউচারে কি হবে সেটা আমরা বলতে পারবো না। ইসলামিক্যালি আমরা বলতে পারবো না। আমরা এটা বিলিভও করি না। However, we can change the narrative. We can try to show the future. ঠিক আছে? What should happen, why we think it should happen, and how we can go there. এই যে W কোশ্চেন গুলা, এই ৩ টা কোশ্চেন সম্পর্কে কিন্তু আমরা তাত্ত্বিক আলোচনা করতে পারি, ডিপ লেভেলে আলোচনা করতে পারি এবং এই জন্য এটা খুব দরকার টু মোবিলাইজ আওয়ার মুসলিম কমিউনিটি টু আ কালেকটিভ গোল। এবং এবং এই পুরো আলোচনাটার অ্যাকচুয়াল অবজেক্টিভ কি সবার কিন্তু এটা ক্লিয়ার থাকা দরকার। যেটা নিয়ে ইয়াহিয়া আমার একটু পরে কথা বলবো যে ইয়াহিয়া আজকেও একটা স্ট্যাটাস দিছে যে ভাই মুসলমানরা কেন ভাই বিভিন্ন দিকে দৌড়ায়, এগুলোর মধ্যে একসাথে মিল করা যাচ্ছে না কেন? সো কাহিনীটা কি? মুসলমানদেরকে একসাথে মিল করা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে কি যে আমরা আমাদের কমন গোলটা খুঁজে পাচ্ছি না। কমন গোলে অ্যালাইন হইতে পারতেছি না। এবং সেটার জন্য এই ধরনের আলোচনা খুব দরকার এবং ফিউচারকে একটা অ্যাঙ্গেল থেকে দেখা দরকার। ঠিক আছে? একটা ন্যারেটিভ দেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। সো আমি এখানে পজ নিচ্ছি। ডেফিনিটলি ভাই এন্ড ইয়াহিয়া ক্যান কমপ্লিমেন্ট আ বিট মোর। আমি জাকারিয়া আবার শুরু করি, যেখানে আসলে তো আমাদের ডিসকাশন সবসময় চলতেছে এটা নিয়ে। আমি পার্সোনালি হচ্ছে এটার উপর একদম টোটালি লিভড এক্সপিরিয়েন্সে থাকি। কারণ আমি থাকি হচ্ছে লোগান সিটিতে। লোগান সিটিটা বলা হয় ওভার 200 ডিফারেন্ট এথনিসিটি এই মানে এই সিটিতে আছে। নিউ ইয়র্কের চেয়ে বেশি এথনিসিটি এই সিটিতে আছে। সো আমাদেরটা হচ্ছে সবচেয়ে ডাইভার্স যেটা বলা হয় আর কি। এই সিটিটাকে বলা হয় হচ্ছে রেফিউজিদের হাব। মানে এইখানে মানে আমি যেহেতু মাল্টিকালচারাল মেইলারে থাকি, আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে ইউক্রেনিয়ান ভলেন্টিয়ারও আছে, প্যালেস্টাইনিয়ান এই জাস্ট এখন যে গাজাতে যে ইয়েটা হচ্ছে ক্রাইসিস আছে ওইখান থেকে মুক্তি পাওয়া সেও একজন ভলেন্টিয়ার হিসেবে আছে, রোহিঙ্গান ভলেন্টিয়ারও আছে, এই আফগানিস্তানের হাজারা সেও ভলেন্টিয়ার আছে, সেই ইন্দোনেশিয়ান পাকিস্তান মানে যারাদেরকে আমরা চিন্তা করি তারা সবাই পার্টিসিপেট এবং সবখানে এখানে আছে। গত বৃহস্পতিবার দিন আমি যেখানে মাল্টিকালচার ক্যারিয়ার এবং জব এক্সপো করা হয়েছে, যেখানে প্রায় 1400 পার্টিসিপেন্ট আসছে, যেখানে ওয়ান অফ দ্য কি থিং ছিল যে অ্যাজ ইফ লাইক দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিয়ার, মানে সব কান্ট্রি সব দেশের লোকজনই হচ্ছে এখানে আছে। এখানে এসে আমি মানে ইয়াহিয়া বা ইমান তোদের সাথে আমি একটু ডিফার করি যে আমরা শুধুমাত্র আসলে মুসলিমদের মধ্যেই ভেদাভেদ দেখতেছি না, হোল ওয়ার্ল্ডের মধ্যেই আসলে যেটা হচ্ছে যে আমাদের এই সবসময় একটা ডিফারেন্সটা আছে, যেটা এখনকার যুগে আমি বলবো প্যারা বা এখানকার যে এখন যে অপরচুনিটি, যেটা হচ্ছে যে এখন এই অনলাইনের যুগে এসে এআই এর যুগে এসে পৃথিবী সবাই কাছাকাছি হয়ে এসে এই বিভিন্ন ধরনের যে গোত্র বর্ণের যে লোকজন আছে তাদেরকে আমাদেরকে সবাইকে এখন খুব একসাথে ইন্টারেক্ট করতে হচ্ছে। এবং এই একসাথে ইন্টারেক্ট করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে অজান্তেই একজন আরেকজনকে ভুল করে ফেলতেছি। যেমন অজিদের খুব কালচারটাই হচ্ছে ওরা যদি চোখে চোখে একজন আরেকজনকে না দেখে তাহলে সে মনে করে যে এটা খুব ডিসরেসপেক্টফুল। কিন্তু আমরা জানি যে আমরা যদি কোনো বস হয় বা কিছু হয় আমরা সাধারণত মাথা নিচু করে থাকি, প্রফেসরের নিচু হয়ে থাকি। অস্ট্রেলিয়ার কাছে এটা মনে করে যে কেউ যদি মাথা নিচু করে থাকে তার মধ্যে সে কোনো দোষ করেছে। সো দেখা যাচ্ছে এইটা হচ্ছে খুব বড় একটা অফেন্স। আরেকটা খুব খুব ইন্টারেস্টিং যেটা আমাকে বারবার বলতে হয় যে এখানে হ্যান্ডশেক হচ্ছে খুবই নর্মাল একটা বিষয়, বাট আমরা মুসলমানরা কখনোই হ্যান্ডশেক করতে কমফোর্ট ফিল করি না। সো এই যে বিষয়টা আমরা যখন ভেদাভেদ বলতেছি আমি একটু ডিফার করতে চাই ইমরান ইয়ের সাথে যে আমাদের এই জিনিসটা শুধু কিন্তু মুসলমানদের মধ্যে না, আমাদের এখানে সবার সাথে কিন্তু আসলে এই ভেদাভেদটা আছে। কিন্তু এই ভেদাভেদের থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। সেই বের হয়ে আসার যে কিছু ফর্মুলাগুলো বা সলিউশনগুলো এটার জন্য চিন্তা করেই আসলে আজকের এই বসাটা এবং এখানে আলোচনা করাটা।
রাইট, এখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে আছে এখানে। আমার কাছে মনে হয় যে আমরা যখন বলি যে ইন্টারপ্রিটেশন অফ দ্য পাস্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ফিউচার, আমি এটার একটা খুব মানে একটা সলিড এক্সাম্পল দিতে চাই যে জিনিসটা আসলে কিভাবে কেন এই জিনিসটা এত ইম্পর্টেন্ট কনসেপ্টটা। এটা একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে, যেটা আমরা আমার ধারণা সবাই আমরা যারা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি এবং আমরা দুনিয়া কিছুটা ট্রাভেল করে দেখছি, তারা রিয়েলাইজ করতে পারবো। সেটা হলো একটা খুব সিম্পল ঘটনা। সেটা হচ্ছে গিয়ে কি যে ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান, এটার যে কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রি ঘটনাটা কি, দুনিয়াতে আসলে কি হয়েছে, পাস্ট যিনি পাস্টটা কি, মানে একদম সত্য ফ্যাকচুয়াল পাস্ট কি। সত্য ফ্যাকচুয়াল পাস্ট হইল অ্যাপ্রক্সিমেটলি 1500 সালের দিকে পৃথিবীতে এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একটা দেশ ছিল। ইট ওয়াজ গ্রেট ইন্ডিয়া। গ্রেট ইন্ডিয়া পৃথিবীর অ্যাপ্রক্সিমেটলি 1/4 সম্পদ এই জায়গায় ছিল, অর্থাৎ পৃথিবীর 1/4 ওয়েলথ ওয়াজ হেয়ার। 200 বছর অ্যাপ্রক্সিমেটলি মুঘলরা ছিল, মুঘলরা শাসন করলো। মুঘলরা যখন চলে যায় তখনও পৃথিবীর অ্যাপ্রক্সিমেটলি 1/4 অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 23 to 25% ওয়েলথ এই জায়গায় ছিল পৃথিবীর, সারা পৃথিবীর। তারপরের 200 বছর অ্যাপ্রক্সিমেটলি ব্রিটিশরা ছিল। ব্রিটিশরা এটাকে 23% থেকে, ব্রিটিশরা যখন জার্নি স্টার্ট করে তখন এই এরিয়াতে পৃথিবীর 23% ওয়েলথ। যখন ব্রিটিশরা চলে যায় তখন এখানে হচ্ছে কি পৃথিবীর মাত্র 4% ওয়েলথ। তার মানে 19% পৃথিবীর ওয়েলথ, মানে পৃথিবীর 1/5 ওয়েলথ তারা এখান থেকে চলে গেছে, এক্সট্রাক্ট করছে ওয়ান ওয়ে অর দি আদার। 1947 পরবর্তীতে তাহলে কি হইল, এই ব্রিটিশরা চলে গেল অথবা আমরা ব্রিটিশদেরকে তাড়াই দিলাম, হাউএভার ইউ ওয়ান্ট টু পুট ইট। এই তিনটা দেশের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছে এই জায়গাতে। আচ্ছা, তাহলে কমন সেন্স কি, এটা যদি হয় পাস্ট, কমন সেন্স কি হওয়া উচিত প্রেজেন্ট এবং ফিউচারে? সেটা হইলো যে এই কান্ট্রিগুলো স্বাধীন হওয়ার পরে তারা আবার আস্তে আস্তে ইকোনমিক গ্রোথ করতে করতে তারা ওই 25%-এর দিকে যাবে বা কাছাকাছি যাবে, এবং তারা মনে রাখবে যে তাদের মেইন শোষণ সবচেয়ে বেশি করছে কারা, ব্রিটিশরা এবং ব্রিটিশদের যত ইনস্টিটিউট গুলো আছে, এরা হচ্ছে এদের ব্যাপারে তাদের সবচেয়ে বেশি সাবধান থাকার কথা। কিন্তু যেহেতু ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ ইন্টারপ্রিটেশন অফ দ্য পাস্ট এবং ইন্টারপ্রিটেশন অফ দ্য ফিউচার কন্ট্রোল করে না, রিয়েলিটিটা কি হয়েছে? রিয়েলিটি হইল কম বেশি ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা দেশের সাথে নিজেরা কামড়াকামড়ি করে, তিনটা দেশের সময় সময় শত্রু মনে করে, এবং এরা অস্ত্র বলো, তোমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলো, যত রকম সাপোর্ট লাগবে সবই কম বেশি। আমি যদি একদম পিওর 1947 to 2025 এর ইতিহাসের সামারি বলি, ইটস অল অ্যাবাউট সবাই দিনের শেষে ওই ব্রিটিশদের কাছেই ধর্ণা দেয় ডানে বামে, যেন তাদের সাপোর্টে তারা তিনজন মাইটপিট করতে পারে। অ্যান্ড আমরা যদি এত বছর পরে 78 ইয়ার্স পরে 1947 to 2025 দেখি, এখনো এই পুরা তিনটা দেশ মিলায় এই কামড়াকামড়ির জন্য তারা বেসিক্যালি এখনো পৃথিবীর মাত্র 7% ওয়েলথ কন্ট্রোল করে। সো এই অলমোস্ট এর মধ্যে তিনটা জেনারেশন পার হয়েছে। একটা জেনারেশনকে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার্স ধরি, এই 3 জেনারেশনে তারা কিন্তু আসলে উঠে দাঁড়াতে পারে নাই। কেন পারে নাই? বিকজ তারা কখনো একটা কমন এনিমি এবং কমন পয়েন্ট অফ ইউনিটিকে ধারণ করতে পারে নাই, যেটা তাদের মুঘলদের সময় ছিল বা তারও আগে ছিল। ব্রিটিশরা আসার আগে হিন্দু মুসলিম জাস্ট তাদের ধর্মের কারণে কনফ্লিক্ট অনেক কম ছিল। 1947 এর পরবর্তী সময়ে হিন্দু এবং মুসলমানদের একটা অস্বাভাবিক মাইগ্রেশন হয় ধর্মভিত্তিক, যেটা পৃথিবীর ইতিহাসে দেখা যায়। এই যে জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলোতে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে হার্ড কলোনাইজেশন এবং সফট কলোনাইজেশন। হার্ড কলোনাইজেশন হচ্ছে যেটা ওরা ফিজিক্যালি এখানে ছিল 1947 এর আগে, এবং সফট কলোনাইজেশন যখন তারা তাদের বিভিন্ন ইনস্টিটিউট দিয়ে আমাদেরকে গভর্ন করতেছে। এই তিনটা দেশকেই তারা সবসময় ওয়ার এক্সট্রিমলি কম্পিটেন্ট টু এক্সপ্লয়েট ইন বাই ক্রিয়েটিং ডিভাইড অ্যামাং দ্য থ্রি প্লেয়ার্স, সো দ্যাট তারা বিভিন্ন মাইটপিট করতে 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 মজার বিষয় হচ্ছে কি ইন্ডিয়াতে বাংলাদেশের থেকে বেশি মুসলমান আছে, এটা বাংলাদেশেরও কখনো চিন্তা করতে পারে না বা মাথায় রাখে না। আবার ইন্ডিয়া এবং পাকিস্তানের মাইটপিট করার মধ্যে ব্রিটিশ অথবা আমেরিকান ইনস্টিটিউটগুলোর বেনিফিট কি, এটাও তারা কখনো রিকগনাইজ করতে পারে না। আবার বাংলাদেশ কেন কখনো ইন্ডিয়া পাকিস্তানের সাথে কোয়ালিশন করতে পারে না একসাথে অ্যাজ আ তিনটা কান্ট্রি মিলায়, এটাও কখনো বাংলাদেশ চিন্তা করে না। মানে বিকজ আমাদেরকে ধরে বলা হয়েছে যে তোমাদের পাস্টের শত্রু, ইন্ডিয়ানদেরকে শেখানো হয়েছে তোমাদের অতীতের শত্রু ব্রিটিশরা না মুঘলরা। খুব ইন্টারেস্টিং।
কিন্তু মুঘলরা কিন্তু ইন্ডিয়ার শত্রু ছিল না। ইন্ডিয়ার ইকোনমিতে মুঘলরা বড় শত্রু ছিল না, ক্লিয়ারলি বড় শত্রু হলো গিয়ে ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশরা শিখাইছে না না না, তোমাদের সমস্যা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তোমাদের সমস্যা হলো ওরা। আর পাকিস্তানকে শেখানো হয়েছে যে ও তোমাদেরকে তো সবসময় খুবই ইন্ডিয়া প্রেশার রাখছে, হ্যান ত্যান হ্যান ত্যান করছে। তো পুরা কন্টিনেন্টের মানুষদেরকে এইভাবে ফিউচারকে, পাস্টকে রিরাইট করে ফিউচারকে এমন একটা ফিউচার বানানো হয়েছে যেটার বেনিফিশিয়ারি আসলে তারা। এবং এই গল্পটা আমাদেরকে এমনভাবে আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা মনে করি ও হ্যাঁ তাই তো, মানে আলটিমেটলি তো মানে কি বলবো, যাতে উঠতে গেলে তো ব্রিটিশ হওয়া লাগবে। আর আমাদেরকে বোঝা লাগবে যে আমাদের সমস্যা হইলো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একজনের সাথে মাইটপিট করাটাই স্বাভাবিক। সো যেখান থেকে প্রচুর পরিমাণে সবগুলা দেশেই এক্সট্রিম ইডিওলজির তৈরি হয়েছে এবং সেই প্রবলেম থেকে আমরা এখনো বের হইতে পারি নাই। তো ওই জন্য ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে আমরা রিয়েলাইজ করি যে আমাদেরকে যে পাস্ট এবং ফিউচারের গল্পটা বলা হইতেছে, বোধ গল্পের মধ্যে আমাদেরকে যেই, আমরা কি আসলে সত্যের চোখে দেখতেছি নাকি আমরা তাদের গ্লাস পরে দেখতেছি যে বাস্তবতা আসলে কি। এখানে আমি বিফোর উই গো টু দ্য ফিউচার, আই থিঙ্ক ভেরি গুড পয়েন্ট। জাস্ট তোকে কমপ্লিমেন্ট করতেছি। আমার যেই কেস স্টাডিটা ছিল, আমার যে ইয়েটা বলছিলাম পাস্টের ব্যাপারে, সিমিলার একটা ছিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমরা সবাই জানি যে গত 100 বছর ধরে মোটামুটি প্লাস মাইনাস বা আমেরিকার ইয়ের পরে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে প্রাইমারিলি যে আমেরিকান কারেন্সি দিয়ে পুরো দুনিয়া চলছে। সো দেয়ার ইজ এ ক্লিয়ার ডিপেন্ডেন্সি এবং সেন্ট্রালাইজড ডিপেন্ডেন্সি অন ইউএস। এটা কিভাবে আসলো? আমরা যদি হিস্ট্রিটা দেখি এবং এটা যদি আমরা না বুঝতে পারি যে হিস্ট্রিটাই হইতেছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকেই মেইনলি তোমার একটা ব্র্যাটন উডস এগ্রিমেন্ট হলো, যে এগ্রিমেন্টের কারণে যে ডলারটা হলো সেন্ট্রাল কারেন্সি হবে। এবং তারপর আস্তে আস্তে অনেকগুলো ঘটনা হয়েছে। এর মধ্যে 1970s এর পরে গোল্ডকে আমেরিকা বললো যে না, গোল্ডকে অ্যাবান্ডন করলো অ্যাজ এ মেইন কারেন্সি। তারপরে হচ্ছে প্রচুর কান্ট্রিগুলোর মধ্যেও আমেরিকা যেটা করা শুরু করলো, স্যাংশন দেওয়া শুরু করলো। ডেফিনেটলি ও একদিকে সুপার পাওয়ার হওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় সে ইনভেস্ট করা শুরু করলো, পার্টিকুলারলি ডিফেন্স থেকে শুরু করে আরো বিভিন্ন এরিয়ায়। এবং সে স্যাংশন দেওয়া শুরু করলো, যেসব কান্ট্রিগুলা ইউএস ডলার ইউজ করবে না তাদের উপর বিভিন্ন ধরনের স্যাংশন, তাদের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের স্যাংশন। ওভারঅল মানে হোয়াটস আ সামারি? সামারিটা হচ্ছে যে ডলারকে একটা সেন্ট্রালাইজ কারেন্সিতে পরিণত করা। এবং এর সাথে সাথে আমরা শুনছি, আমরা জানি যখন গাদ্দাফি থেকে শুরু করে অনেকে মিডল ইস্টে অনেকে চেষ্টা করছিল যে ডিফারেন্ট কারেন্সি নিয়ে আসা, তখন সেটাকে জাস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা ব্রিক্স বলে কিছু কারেন্সির কথা শুনতেছি, হয়তো এটা সামনে ফিউচারে আসবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এই ধরনের যে পাসগুলা, সেই পাসগুলা কেন হয়েছে, ইন্টারপ্রিটেশন, এই জিনিসগুলো বোঝা কিন্তু খুব দরকার। এবং আমি যদি একটু ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করি, একটু ডিফারেন্ট লেন্স থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ইটস এ ওয়েল প্ল্যান্ড কলোনাইজ মেন্টালিটি, একটা সেন্ট্রালাইজড ফোর্স আর সেন্ট্রালাইজড পাওয়ার এবং অথরিটি রাখার চেষ্টা করা হয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। ইয়াহিয়া জিওপলিটিক্সের কিছু বললো, মিডিয়ার ক্ষেত্রে বলা যেতে পারে। এবং প্রাইমারিলি যেটা এখন ফিউচারের দিকে যখন আমরা তাকাবো আস্তে আস্তে, আমি এটা নিয়ে এখনই বলবো না, পরে আবার বলবো, সেটা হচ্ছে টেকনোলজি। সো টেকনোলজিক্যালি সামনে একটা বড় একটা গেম হবে, সেই গেমটা নিয়ে আমরা ফিউচারে ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে যেটা আমরা একটু বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে দেয়ার আর সাম পজিটিভ সাইন্স। পজিটিভ সাইন্স মানে কি, কিছু কিছু কিন্তু পজিটিভ জিনিস হচ্ছে কারেন্ট স্টেজে, প্রেজেন্টে। পজিটিভ জিনিস বলতে স্পেশালি মুসলমানদের জন্য, যেমন গাজা ইস্যুটা ইটস এ ভেরি গুড কেস স্টাডি। গাজাতে যেটা হয়েছে যে definitely it's very emotional. We are very emotional. There is a famine যেটা UN মাত্র ডিক্লেয়ার করছে যে it's actual famine, ঠিক আছে? It's basically মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা is a failure. Having a famine in this time and age, it's a failure, ঠিক আছে? দুইটা জিনিস বলবো আমি যে গাজার ইস্যুতে যাইতেছি, সেটা খুব ইন্টারেস্টিং। এটা একটা পার্সোনাল স্টোরি, ইটস আ পার্সোনাল স্টোরি। সময় অভাবেই এটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি নাই। আমি রিসেন্টলি আই ওয়েন্ট টু বানিংস। অনেকে হয়তো জানে যে বানিংস হলো এখানের বড় একটা ওয়্যার হাউস, মানে ওয়ালমার্টের মতো না হলে এখানে সবকিছু পাওয়া যায় আর কি। কেন গেছিলাম বানিংসে? বিকজ একদিন রাতে আমার ঘুম ভেঙে গেছিল কারণ আমার বাসার ছাদে ইঁদুর হাঁটাহাঁটি করতেছে। এমন হাঁটাহাঁটি করতেছে, এমনই ইঁদুর, এবং অস্ট্রেলিয়া কিন্তু ইঁদুর পছন্দ খুব আছে। আমার ঘুম ভেঙে গেছে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি বানিংসে গেছি ইঁদুরের বিষ কিনবো।
So, ইঁদুরের বিষ কিনতে গিয়ে আমি আগেও বানিংসে গিয়ে ইঁদুরের বিষ কিনছি। আর বহুত বিষ-টিষ পাওয়া যায়। তো আমি গিয়ে বলছি যে, "ভাইয়া আমার ছাদে ইঁদুর হাঁটাহাঁটি করে। রাতে ঘুমাইতে পারি না। এখন আমাকে একটা বিষ দাও।" ইঁদুরের নরমাল বিষ কিনলে কি হয়? ইঁদুর মরে বিভিন্ন চিপা-চাপা পড়ে থাকে। সেটা কিন্তু ভালো না। তো আমি আগেও বানিংস থেকে কিনছি সেটা হলো গিয়ে যে ইঁদুরের কি জানি বলে? আঠা। মনে আছে আমরা ছোটবেলায় দেখছি সেটা হচ্ছে গিয়ে যে তুমি বিভিন্ন জায়গায় ট্র্যাপ দিয়ে রাখবা। আঠার মতো একটা জিনিস কোনো একটা প্লাস্টিকের বোর্ডে দিয়ে রাখবা। তাহলে ইঁদুর কি হবে? ওখানে আটকে যাবে। তারপরে তুমি ওটাকে ধরে বাইরে ফেলে দিবা। আউট অফ সারপ্রাইজ, ভেরি ইন্টারেস্টিং। মহিলা আমাকে বলল যে তারা ইঁদুরের সব রকম বিষ আছে। কিন্তু ওই পার্টিকুলার আঠাটা নাই। আমি বললাম, "আরে ভাই তোমার এখান থেকে আমি ২ বছর আগে কিনছি, এখানে আছে।" কয়, "না, ওই আঠাটা তারা কাইন্ড অফ ব্যান বলে নাই, বাট বলছে যে ওরা এখন আর পড়ে না। বিকজ তারা বলতেছে যে এইভাবে ইঁদুর মারাটা একটা ইনহিউম্যান। বিকজ যদিও এটা একটা পেস্ট, কিন্তু তারা মনে করে যে starvation এর কারণে এভাবে ইঁদুর মারাটা is inhuman." রিসেন্টলি when I looked into the situation in Gaza, এটা আমার ভয়াবহ হিট করছে যে এই ওয়েস্টার্ন কান্ট্রি থিংস যে পেস্টিসাইডস বা পেস্ট আমরা করতে পারি না বিকজ ইটস ইনহিউম্যান ফর র্যাটস। র্যাটকে তুমি অন্যভাবে মেরে ফেলতে পারো, বিষ দিয়ে তুমি স্ট্রেট মেরে ফেলতে পারো, বাট তুমি ওকে এভাবে করে মেরে ফেল উচিত না তারা মনে করে। However, এরকম একটা ফ্যামিন হইতেছে। So that kind of tells যে where we are. I know it's a very emotional personal story, but এখান থেকে যদি আমি আবার পরের পার্টটা আসি যে গাজার সিচুয়েশনে কেস স্টাডি কেন বলতেছিলাম যে এটা খুবই ইন্টারেস্টিং যে কেন স্টিল এই বড় একটা অ্যাক্টিভেশন, একটা বড় একটা কি বলবো জোরালো একটা ফোর্স আমরা দেখতে পারতেছি। এখন আমি জানি এটা জোরালো ফোর্স আরো হওয়া উচিত, বাট হয় নাই। বাট যা একটুকু এটা আসতে পারছে কারণ এটাকে আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া ডেমোক্রেসি বা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল ডেমোক্রেসি। এটা কিন্তু একটা বড় পাওয়ার যেটা নিয়ে আমরা বিভিন্ন ফোরামে কথা বলি, আইয়া কিছুর কথা বলতে যে এই যে সবাই আমরা নিজেদের মতো করে এখন ইজ ওয়েল অ্যাওয়্যার, আমরা নিজেদের অপিনিয়ন আমরা দিতে পারতেছি, আমরা ডিসেন্ট্রালাইজ ডেমোক্রেসিটাকে মানে মানে উপভোগ করতে পারতেছি টু সাম এক্সটেন্ট। এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং বড় একটা কারণ যেটা আমরা একটা অ্যাক্টিভেশনের দিকে নিয়ে যেতে পারছি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, এই ধরনের ফ্যামিন, এই ধরনের যুদ্ধ ওয়ার্ল্ডে আরো আগেও হয়েছে। দেয়ার ওয়ার টাইমস ওয়ার্ল্ড ওয়ার 1, 2 বিফোর অনেক যুদ্ধের কথা আমরা বলতে পারি। হাজার লক্ষ মানুষ মারা গেছে। কিন্তু এইখানে তুমি একটা বার্গারের দিকে তাকাইলে তোমার বার্গারটা খাইতে ইচ্ছা করে না। ওয়াই? বিকজ তুমি দেখতে পাইতেছো যে হোয়াটস হ্যাপেনিং। সো এই যে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন আমার কাছে মনে হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা এটা মিস করছে যে এটার এফেক্টটা কত হবে। এটা একটা মেজর ফেইলিউর ছিল ওদের পার্টে যারা এই যুদ্ধটাকে প্ল্যান করছে, যারা বুঝতে পারে না যে এটা কত বড় একটা অ্যাক্টিভেশন ক্রিয়েট করবে নট অনলি মুসলিমস, নন মুসলিমদের কাছে। সো এটা একটা বিগ পাওয়ার এবং খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি যে ওয়াই আই থিঙ্ক the Gaza plan is not working as they are doing, same as other wars as well. So এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট শেয়ার করি উইথ দ্য ফোরাম। I'm হ্যাপি টু হিয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড ওইখান থেকে আমরা ফিউচারে আরো কি করতে পারি সেদিকে আবার যাব। বাট গাজাটা নিয়ে আমি একটু শুনতে চাই যে তোমার কাছে কি মনে হচ্ছে why it's getting to be a I wouldn't say a success, but এটা কেন আমরা এখনো যে ভয়েসটা দিতে পারছি এটা কেন দিতে পারলাম, এবং এটা কেন এটা কিছুটা হলেও পজিটিভ দিকে হয়তো যাচ্ছে, এবং হোয়াটস নেক্সট তোমাদের এক্সপেরিয়েন্স থেকে স্পেশালি ভাইয়াও শেয়ার করতে পারো। না, ডেফিনেটলি মানে কমিউনিটিতে যেহেতু কাজ করা হয় এবং কমিউনিটি যেখানে ইনফ্লুয়েন্সগুলি দেখা হয় এবং এখানে এই যে 3 আগস্ট 2025 ইট উইল মার্ক আ ম্যাসিভ ডে ইন অস্ট্রেলিয়ান হিস্ট্রি। আমি 3 আগস্টে যাব না, 3 আগস্ট থেকে একটু আগে আসি, যেটা হচ্ছে যে ডিক্লেয়ার করা হলো যে সিডনিতে মার্চ ফর হিউম্যানিটি করা হবে প্যালেস্টাইনিয়ানদের জন্য। এবং কোথায় করা হবে? এটা হারবার ব্রিজে করা হবে। নিউ সাউথ ওয়েলস পুলিশ তখন অলরেডি ফিল করলো যে না, এটা তো বড় একটা প্রোটেস্ট হচ্ছে, বা তখন পর্যন্ত তো নাম্বারগুলো অনেকগুলি হচ্ছে, কারণ আমরা হিস্ট্রিগুলি জানি যে নিউ সাউথ ওয়েলসে বিশেষ করে সিডনিতে অনেক দিন ধরে আসলে প্রোটেস্ট চলতেছে বা এটা হচ্ছে। তো সেখানে যখন হারবার ব্রিজে হচ্ছে তখন তো এটা তো তারা করলো, এবং তখন তারা কি করলো যে তারা বললো যে না, এটা হতে পারবে না, এবং তারা বললো কি কারণ দেখালো যে সেফটি কনসার্নের জন্য এটা তারা দিবে না। স্বাভাবিকভাবে যারা অ্যাডভোকেট ছিল, লয়াররা ছিল, এবং এখানে বোধ মুসলিম এবং অমুসলিম সবখানেই ছিল,
তারা এটাকে রিভাইভের জন্য দিল যে না, এটা যেন এটাকে এগেনস্টে করা হয়। দেন জাস্ট একদিন আগে, অর্থাৎ প্রোটেস্ট হচ্ছে 3 আগস্ট, 2 আগস্টে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে এটা করা যাবে। কেন করা যাবে? কারণ এটা হচ্ছে গিয়ে যে অস্ট্রেলিয়াতে আলহামদুলিল্লাহ আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসলে এই জন্য খুবই ব্লেসড যে যেভাবে আমাদেরকে ফ্রিডম অফ স্পিচটা দেয়া আছে, সেইখানে এরকম একটা জিনিসকে ওরা না করতে পারবে না। অন টপ অফ ইট তারা আগের থেকেই জানতো যে 3 আগস্টে সেই দিন বৃষ্টি হবে, বৃষ্টির ফোরকাস্ট আছে। সো জাস্ট একদিন আগে উইথ রেইন ফোরকাস্ট তারা বলল যেটা যাবে। দেন ইনিশিয়ালি অ্যান্টিসিপেশন ছিল যে হয়তো 90,000 এরকম হবে, সেখানে 90,000 না, টোটালি মানে ডক্টর আলবো যেটা বলা হয় যে জাস্ট নর্মাল অ্যানালাইসিস, সে বের হলো সেই দিন মানুষের ঢল এত নামছে, 300K অফ পিপল জয়েন করছে। মানে এটা মানে ম্যাসিভ, মানে এত বড় কোনো মানে লোকের সংখ্যা, মানে 300K অস্ট্রেলিয়ার মতো, এটা 1960s পরে বা মানে হোল অস্ট্রেলিয়ার ইতিহাসে কখনো এত বড় প্রোটেস্ট হয়েছে এটা কেউ আসে না। এবং যেটা মানে সবাইকে যেটা ইয়ে করছে যে এটা শুধু মুসলিমরা ছিল না, প্রত্যেকটা দেশের লোকজন ছিল। এবং এইটার ফলশ্রুতিতে যে মানে এইটার যে ম্যাসিভ যে নাম্বারটা এখানে গেছে, যে এখানে মানে ড্রোনের বিশ্বে সেটা গেছে, যে সবাইকে সে কি করে ফেলছে। ইভেন গার্ডিয়ান এর মতো নিউজ পেপার ওরা পর্যন্ত বলছে যে দিস মাইট বি দ্য চেঞ্জ অফ দ্য নেক্সট মুভ। অস্ট্রেলিয়ানরা বলছে যে এটা তোমাকে ই করতে হবে। এবং এটার ফলশ্রুতি জাস্ট উইথিন এ 1 উইক 3 আগস্ট হয়েছে, 11th আগস্টে অস্ট্রেলিয়া রেকগনাইজ ফর দ্য ফার্স্ট টাইম যে প্যালেস্টাইন শুড হ্যাভ এ ডিফারেন্ট স্টেট। এবং অন্যান্য প্রত্যেকটা জায়গাগুলিতে এই জিনিসগুলিকে ঘেরা হয়েছে। এবং শুধু তাই না, এর 2 সপ্তাহ পরে যখন ব্রিসবেন, মানে ব্রিসবেন যেখানে আমি থাকি এবং যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য মানে এখানে পলিন হনসন মানে পিটার ডাক্টন এখানের মতো রেসিস্ট লোকজন থাকে, সেইখানে পর্যন্ত মানে আমাদের মুসলিমদের এক্সপিরিয়েন্স, নন মুসলিম না, আমাদের মুসলিমদের এক্সপিরিয়েন্স যে মানে একজন মুসলিম ভাই সে সিটিতে গেছে, সিটিতে গিয়ে দেখা যায় মানে সে হঠাৎ করে দেখা যায় আমাকে বিলি করা হচ্ছে এবং সে মনে করছে যে একজন অজি সে তাকে একটা লিফলেট দিচ্ছে। সে বললো অজি একটা লিফলেট দিচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে নিয়ে যাই। সে যখন নিয়ে দেখে যে লিফলেটটা কি, দেখে এই লিফলেটটা হচ্ছে গাজার উপর একটা লিফলেট, মানে একটা অজি সে সার্কুলেট করতেছে যে ইয়ের জন্য আর কি। সো এইটা হচ্ছে যে মানে দ্য ইমোশন যখন হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন এমন হচ্ছে। আমি একে থ্রো করতেছি বাট মানে ওয়ান অফ দ্য স্যাড রিয়েলিটি, এবং যেটার জন্য আসলে আজকে বসা, যে রিসেন্টলি আমাদের এক ভাই অস্ট্রেলিয়া থেকে সে উমরা করতে গেছে, সে দুবাইতে গেছে, এবং আমরা এই অস্ট্রেলিয়ার যে এই ইমোশনটা, সেই ইমোশনটা নিয়ে সেখানে গেছে, গিয়ে সে বেশ কয়েকটা দিন ছিল এবং আসছে, সে খুব দুঃখ সহকারে বলতেছে যে আমি অস্ট্রেলিয়াতে বসে আসলে গাজার যেই জায়গা বা ফিলটা পাই, আমি যখন দুবাইয়ের জায়গায় গেলাম, দুবাইয়ের মলে গেলাম, দেখলাম ওখানে কিচ্ছু নাই, ওইখানে কোনো বুঝারই উপায় নাই যে এত কাছে গাজাদের মধ্যে ওরা ক্ষুধার্ত আছে, এত কাছে গাজার প্রতিটা দিন এত লোকজন অ্যাকচুয়ালি তো মারা যাচ্ছে। মানে আমরা মানে অস্ট্রেলিয়া তো মানে গ্লোবের অনেক দূরে গাজা থেকে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড যে আসলে ঠিকমতো মিডিয়া এবং ইয়ের কারণে এবং এরকম ইউটিউব থেকে শুরু করে সবগুলি জায়গা থেকে আমরা যেই ধরনের ইনফরমেশনগুলি পাচ্ছি বা যেটা পাচ্ছি বা ফিল করতে পারতেছি, আনফর্চুনেটলি আমাদের এই সেম ফেইথের ভাইরা যেটা মিডল ইস্টে ওইখানে অনেক সময় তারা ইভেন মানে এটার ইয়েটাও পায় না, ছোঁয়াটাও পায় না, মানে যেটা খুবই দুঃখজনক এবং যেটা আমাদের খুবই শিভার করে, এবং হয়তো ওইটার জন্য আজকে আমাদের বসা। সো এখানে 2টা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে কি যে আরবদের যে রিয়ালিটিটা সেটা একটু সেকেন্ডে আসে, বিকজ সেটা আমি জানি কন্ট্রোভার্সিয়াল আমার পজিশনটা, বাট আমি আগে আসি হচ্ছে কি যে যেটা আমার কাছে মনে হয় ইমরান যেটা বলতেছিল, ভাইয়া যেটা বলতেছিল, তো ভাইয়ার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় জানি না, সেটা হলো যে পুরো অস্ট্রেলিয়ান হিস্ট্রিতে 2টা সবচেয়ে বড় র্যালি হয়েছে পুরো অস্ট্রেলিয়ান হিস্ট্রিতে, যে কোনো বিষয়, সেটা অস্ট্রেলিয়া নিয়ে না, সেটা আমেরিকা নিয়েও না। সেটা হচ্ছে 2003 সালের ইরাকের যুদ্ধ বন্ধের ব্যাপারে, আর এটা হচ্ছে 2025 সালের, সেটাও সিডনিতে, আর হচ্ছে 2025 সালের। এবং এই 2টার থেকে বড় কোনো যুদ্ধ হয় নাই, সরি কোনো বড় র্যালি পুরো অস্ট্রেলিয়াতে হয় নাই,
ভেরি ইন্টারেস্টিং। এবং এটা নিয়ে ডিসএগ্রিমেন্ট আছে যে এর মধ্যে কোনটা বড়, বাট আর কোনো ইস্যুতে অস্ট্রেলিয়াতে এত মানুষ কখনো এক জায়গায় আসে নাই, সেটা সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন সব মিলায়। আরেকটা যেটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আমি মনে করি মুসলমানদের জন্য, সেটা হচ্ছে গিয়ে গাজা পরবর্তী সময়ে যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে লাগে, সেটা হচ্ছে গিয়ে যে গাজা প্রমাণ করছে, আমরা ডিপ স্টেট বলি, আমরা মেগা কর্পোরেশন বলি, আমরা আমেরিকা বলি, আমরা যেটাই বলি না কেন, তারা আসলে তাদের প্ল্যান মতো সব বাস্তবতা হয়। দে হ্যাভ দিস মাস্টার প্ল্যান, যেটার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। এটা আসলে প্রমাণ করে দিছে যে এটা না। তারা মিডিয়া ন্যারেটিভ কন্ট্রোল করতে পারেন তাদের পছন্দ মতো। তারা দেখাই দিছে যে তাদের সবাই এক জায়গায় নাই। ইউরোপের কিছু কান্ট্রি প্যালেস্টাইনকে রেকগনাইজ করতে চায়, কিছু কান্ট্রি রেকগনাইজ করতে চায় না। তারা মাল্টিপল টাইম তারা কিন্তু প্রমাণ করছে যে তারা আসলে যেই মহাপরাশক্তি, যারা যে কাউকে যে কোনো সময় যেভাবে কোনোভাবে কন্ট্রোল করতে পারে এবং তারা যা চায় তাই পৃথিবীতে হয়, এটা আসলে সত্যি না। কারণ অক্টোবর 7 পরবর্তী ইসরায়েলের যে ন্যারেটিভের পরাজয় এবং ইসরায়েলের গ্লোবাল বিশ্বে যেই কি বলবো এখন যে ইকোনমিক সিচুয়েশন এবং এখন যে রিয়ালিটি, সেই রিয়ালিটিতে ইসরায়েল কোনোদিন এবং ইসরায়েলের সাপোর্টার কোনোদিন ভাবে না তারা এখানে আসবে। হ্যাঁ, যেখানে এই পরিমাণ জায়নিস্ট টার্নড এগেইনস্ট ইসরায়েল, এই পরিমাণ ইউএসএ এবং ইউকে, তারা কখনো বুঝে নাই ফেসবুক, টিকটক উইল বিকাম সাচ আ বিগ মিডিয়াম, যেটাকে এত, এবং আমাদের এটা মনে রাখা উচিত। সেটা হচ্ছে যে গাজার গণহত্যা গত 100 বছরের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা না, কোনোভাবেই না। এরকম গণহত্যা ইরাকে হয়েছে, এরকম গণহত্যা আফগানিস্তানে হয়েছে, কিন্তু গাজার ইউনিক পয়েন্টটা হইল এইটা যে পরিমাণ অ্যাটেনশন এবং আইবল পাইছে সেটা অন্যরা পায় নাই। আপনি কোনো পরিসংখ্যানে আমাকে দেখাইতে পারবেন না যে ভিয়েতনামে যেটা হয়েছে অথবা আফগানিস্তানে যেটা হয়েছে অথবা ইরাকে যেটা হয়েছে সেটা কম ব্রুটাল ছিল। কিন্তু এটা মুসলমানদের ফেইলিয়ার, অথবা লিবিয়াতে যেটা হয়েছে, অথবা ইভেন সিরিয়াতে যেটা হয়েছে, অথবা ইভেন সুদানে যেটা হয়েছে, এখনো হইতেছে টু অ্যান এক্সটেন্ট। ইটস জাস্ট দ্যাট গাজা বিকেম দিস, কি বলবো, অ্যাটেনশনটা যেটা গাজা পাইছে, যেটা তার থেকে আরো বেশি পাওয়া উচিত। ডেফিনেটলি আমি বলছি গাজা গণহত্যা বন্ধ হওয়া উচিত, বাট এটা ইম্পর্টেন্ট যে আমরা রিয়েলাইজ করি যে গাজা ইজ নট দ্য ফার্স্ট প্লেস যেখানে এই জায়নিস্টরা এই বিশাল কর্পোরেশনদের ফান্ডে, তাই এটা প্রথম কোন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এর আগে পৃথিবী খুব সুখে শান্তিতে ছিল, মোটেও না। অনেকগুলা গণহত্যা হচ্ছিল, বাট দিস ইজ দ্য গণহত্যা যেটা বিকেম আ গ্লোবাল কি বলবো পয়েন্ট অফ অ্যাটেনশন, যেটাতে মুসলমানরা আরো অনেক লেভারেজ নেওয়া উচিত, কিছুটা নিতে পারছে বাট আরো অনেক নেওয়া উচিত। কামিং টু দ্য পয়েন্ট অফ আরবদের এই পয়েন্টটা আমি মানে একটু স্লাইটলি ডিসএগ্রি করি। কারণ আরবদের ব্যাপারে আমাদের একটা খুব কমন একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা হইলো আরবদের কাজ হইল যে তোমরা একটা যুদ্ধ ঘোষণা করো, সব আরব দেশ, তোমার কি হয়েছে, জর্ডান, ইজিপ্ট, তারপরে সৌদি আরব, সবার একটা যুদ্ধ ঘোষণা করা, একেবারে মক্কার থেকে একটা আর্মি যাত্রা শুরু করবে এবং এই যাত্রাটা গিয়ে থামবে একেবারে ইয়েতে, এই কোথায় বলে থামবে, একদম গিয়া মানে মসজিদুল আকসাতে গিয়ে থামবে। এর বাদে অন্য যে কোনো কিছু যদি আরবরা করে বা করার চেষ্টা করে, তাহলে আরবরা হিপোক্রিট, আরবরা খারাপ এবং আরবরা হচ্ছে খুব খুব জঘন্য লোক। হ্যাঁ, আরবরা ইসরায়েলের দালাল। আমি এই পয়েন্টটা মানে এটাকে আমি প্রথমত হচ্ছে আমি আরব না, বাট আমি জিনিসটাকে কতগুলো ইম্পর্টেন্ট ডাইমেনশন দিই সো দ্যাট আমরা জিনিসটাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি। প্রথম কথা হইল মুসলমানদের জন্য আরব এম্পায়ার, আরব মুসলিম এম্পায়ার ইজ দ্য অনলি ইউনিক এম্পায়ার যার ধারে কাছে মুসলমানদের কোনো সাকসেস নাই। অটোমান এম্পায়ার একটা মুসলিম এম্পায়ার, বাট অটোমান এম্পায়ারদের যে সাকসেস সেটা আরব মুসলিম এম্পায়ারদের সাকসেস তো না, কিচ্ছু না। আমরা যখন বলি মুসলমানদের স্বর্ণযুগ, এটা কিন্তু আরব মুসলিমদের সৃষ্টি করা স্বর্ণযুগ, এটা আমরা ভুলে যাই। আরবরা যেই সিভিলাইজেশনটা তৈরি করছে, দ্যাট ওয়াজ আরব এম্পায়ার ফান্ডামেন্টালি। তার 3 ভাগের 1 ভাগ ছিল অটোমান এম্পায়ার। সো এবং আরব এম্পায়ার শেষ হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি তোমার 1200-1300 দিকে। বাট ওরা যা করছে, আমরা যে ইসলামের পৃথিবীর অর্ধেক জায়গা পৃথিবী নিয়ন্ত্রণ করতো, দ্যাট ওয়াজ আরব এম্পায়ার, নাম্বার 1। নাম্বার 2 হইল মডার্ন ইসলামে তুমি অস্ট্রেলিয়ার থেকে শুরু করে আফ্রিকার থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যত মসজিদ মাদ্রাসা দেখো, বাই ফার সবচেয়ে বড় ডোনেশন করছে আরবরা, যদিও তারা সংখ্যায় খুব কম। তুমি মানে আরবদের যে ডোনেশন, এটার যে স্কেল, দ্যাট ইজ মানে ইনরমাস কম্পেয়ার টু, তারা কিন্তু জনসংখ্যার দিক থেকে, পুরো মুসলিম জনসংখ্যার দিক থেকে এখন একটা ছোট জনসংখ্যা। আচ্ছা,
আরবদের একটা অবজারভেশন আছে, যে অবজারভেশনটা আমরা দেখি না, তাদের লেন্স থেকে দেখি না, যেটা আমরা আমাদের লেন্স থেকে দেখি। সেটা হইলো যে, একটা হইলো যে রোমানরা সবসময় চাইছে যে মুসলিমদের মধ্যে বিভক্তি হোক। যেমন তারা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, তারা চাইছে ইরাক সাপোর্ট করুক। তারা যখন আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করতেছে, আমেরিকা চাইছে পাকিস্তান সাপোর্ট করুক। অর্থাৎ তারা সবসময় চাইছে যে মুসলমানদের মধ্যে একটা আরেকটারে সবসময় মানে মানে কি বলবো, মানে অপছন্দ করুক। ইরানকে ভাগ করার সময় তারা ভাগ করছে, মানে তারা সবসময় ভাগ করতে চায়, যেটা খুবই স্বাভাবিক। যে এখানে বলে রাখা ভালো, এই ন্যারেটিভ ওয়ারে, যে আমেরিকানরা অথবা যারা এই জায়নিস্টরা, তারা সবসময় চাইছে মিডিয়াকে এমনভাবে কন্ট্রোল করতে, আরবদেরকে এমনভাবে খারাপভাবে দেখাইতে, সো দ্যাট গ্রেটার মুসলিম সোসাইটি আরবদেরকে হেট করে, বিকজ তারা জানে আরব লিডারশিপের ক্ষমতাটা কি। এবার আমি এই পয়েন্টটাতে আসি, আরবরা কি অবজার্ভ করে। প্রথমত হচ্ছে, আরবদের ইতিহাসে কোনো লং মার্চ হয় না, আরবদের ওই কালচার নাই। আমরা আর মনে করি যে মানে মানে কি বলবো, এটা বাক স্বাধীনতার একটা দাবি, যে আমাদেরকে পাবলিক অপিনিয়ন বাক স্বাধীনতা দিতে হবে। বাট পৃথিবীর ইতিহাসে বাক স্বাধীনতা আসলে একটা খুবই কম, একটা ছোট, একটা নতুন একটা কনসেপ্ট। আরবদের মধ্যে, আরবরা বাক স্বাধীনতা দেখে আসে নাই। তারা যেটা দেখে আসছে সেটা হচ্ছে গিয়ে দাওয়াত অথবা যুদ্ধ, জিহাদ। তারা এই কনসেপ্টে দেখে আসছে। দিস ইজ হাউ দেয়ার সিভিলাইজেশন ইজ। কোনো আরব কান্ট্রিতে কখনো শান্তিপূর্ণ লম্বা মানে মার্চ হয় নাই, যদি না সেটার সামনে প্রেসিডেন্ট দাঁড়ায় থাকে। তো অটোমেটিক্যালি এটাকে তারা বিদ্রোহ মনে করে, এবং বিদ্রোহের পরিণতি তারা সবসময় একটা জিনিসই মনে করে। আচ্ছা, তারা কি দেখছে? ধরো আমি জাস্ট একটা আরব লিডারের জায়গায় দেখি। আরব লিডাররা দেখছে, এক নাম্বার যেটা, সেটা হচ্ছে কি 1960 থেকে 1980 পর্যন্ত যতবার তাদের ইসরায়েলের সাথে গ্যাঞ্জাম লাগছে বা যুদ্ধের মতো সিচুয়েশন হয়েছে, ইসরায়েল তাদেরকে আমেরিকার সহায়তায় পারমাণবিক বোমা হামলার হুমকি দিছে, এবং সেই জন্য আরবদেরকে পিছায় আসতে হয়েছে। এটা হচ্ছে প্রমাণিত সত্য। তারা আরো দেখছে যে লিবিয়ার গাদ্দাফি যে একটা কারেন্সি করতে চাইছিল, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। তারা দেখছে সাদ্দাম যখন আমেরিকার বিরুদ্ধে গেছে, সাদ্দামের কি পরিণত হয়েছে। তারা দেখছে যে কিং ফয়সালকে নিয়ে আমরা খুব গ্লোরিফাই করি, কারণ কিং ফয়সাল পাবলিকলি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইছে এবং আমেরিকার সাথে কাট অফ করতে চাইছে। তারা দেখছে যে এটা মানে ওপেন সিক্রেট যে কিং ফয়সালকে হত্যা করছে বিদেশি গোয়েন্দা সংস্থা, এবং আমরা সবাই গেস করতে পারি কারা। তারা দেখছে যে ইমরান খান যখনই বইলে উঠলো চিৎকার করে যে পাকিস্তান আমেরিকার দাস না, তার 6 মাসের মধ্যে ইমরান খান জেলে, আর ওরা জেল থেকে বেরোতে পারতেছে না। 1960 সাল পর্যন্ত ইউএই, আমরা যেটা দুবাই ইউএই বলি, এটা ছিল পুরাপুরি হচ্ছে কলোনাইজড। তাদের কোনো ইকোনমিক ফ্রিডম ছিল না। দে ওয়ার ট্রিটেড লাইক স্লেভস ইন দেয়ার ওন প্লেস। সেই 1960s থেকে তারা এখন যে ইকোনমিক সভারেন্টি পাইছে ইউএই, এটা আনথিঙ্কেবল। সো তাদের কাছে মানে একটা কলোনাইজড আরব পিপল যারা ইউএইতে আছে, তারা যখন ওই কলোনাইজেশন থেকে বাইর হইতে পারে এবং তারা একটা ইকোনমিক ফ্রিডম পাবে, তারা দুবাইয়ের মতো বানাইতে পারে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে তারা হইলো একটা, এটা তাদের কাছে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা পাওয়া। সো আমি যে কথাটা বলতেছি যে সৌদি আরব গত 50 বছরে অনেক ভুল করছে, অনেক কিছু করছে যেটা করা উচিত হয়নি, বাট আমি মনে করি যে টার্কি, সৌদি আরব, ইউএই, দে আর চেঞ্জিং ইন মেনি ওয়েজ। এক্সাম্পল দেই, 1991-এ সৌদি আরব অলমোস্ট $7 বিলিয়ন দিছে আমেরিকা এবং ব্রিটিশদেরকে ইরানের বিরুদ্ধে। সেই একই সৌদি আরব 2025 সালে একই সৌদি আরব যখন ইরানের সাথে ইসরায়েল এবং ইসরায়েলের পিছনে আমেরিকার যুদ্ধ শুরু হইল, তখন প্রথম ফ্লাইনাস এয়ারপ্লেন এত বছর পরে তেহরানে গিয়ে নামছে, এবং সৌদি আরব ডে ওয়ান থেকে বলে আসতেছে যে আমরা ইরানের সাথে থাকবো, উইচ ইজ ভেরি ইউনিক। এবং সৌদি আরবের 3 জন সিনিয়র কি বলবো আলেম, ডেফিনেটলি সৌদি গভর্নমেন্টের মানে পারমিশন ছিল এখানে, তারা বলছে যে ইরানিরা বাই ডিফল্ট কাফের মুশরিক না। আবার আমরা দেখতে পাই যখন সিরিয়া ইসরায়েল এবং আমেরিকার এবং রাশিয়ার পছন্দের দালাল বাশার আল আসাদ থেকে মুক্ত করলো, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করছে হচ্ছে গিয়ে এই জিসিসি কান্ট্রি এবং টার্কি, কাতার এবং টার্কি। আমরা দেখতে পাই
কাতার ইজ দ্য কাতার একমাত্র দেশ পৃথিবীর যেখানে হামাসের একটা অফিসিয়াল অফিস আছে। কাতার, হ্যাঁ কেউ বলতে পারে কাতার, ইউএই, সৌদি আরব এই কান্ট্রিগুলো তো ট্রাম্পকে ভিজিট করায় এত ট্রিলিয়ন ডলার দিছে। প্রথম কথা হচ্ছে ভাই, ট্রাম্পের প্রথম টার্মেও যে মানে $500 ট্রিলিয়ন দিছিল, তার মাত্র 1/10 আলটিমেটলি তারা, এগুলা জাস্ট কমিটমেন্ট, এগুলা মিডিয়া শো, এগুলা বললেই টাকা যায় না। তারা ট্রাম্পকে আনতে চাইছে, বা ট্রাম্পকে আনার কারণে এই ইনভেস্টমেন্টটাকে আপনি কেন সবসময় মনে করতেছেন এই ইনভেস্টমেন্টটা খারাপ? আমি একটা এক্সাম্পল দিই। আমরা সবাই জানি আমেরিকা যখন ইজিপ্টে ইনভেস্ট করে, সেই ইনভেস্টের মানে হচ্ছে গিয়ে সেই ইজিপ্টকে পাপেট বানাচ্ছে। তাহলে আপনি কেন বুঝেন না যে সৌদি আরব অথবা কাতার যখন কোন একটা আমেরিকার প্রজেক্টে ইনভেস্ট করে, এনভিডিয়াতে ইনভেস্ট করে, ফর এক্সাম্পল টেসলাতে ইনভেস্ট করে, ইট মিনস সৌদি আরব ইজ গেটিং আ গ্রিপ অন দ্য হোয়াইট হাউস। আমরা এটা কেন বলতেছি ইজ বিকজ আমরা দেখতে পেলাম সিরিয়াকে কিভাবে সে বের করে আনলো। আমরা দেখতে পাই এই যে যেমন ফ্রান্স, খুব ভালো এক্সাম্পল, ফ্রান্স এবং স্পেন হঠাৎ করে বলার চিৎকার শুরু করলো আমরা প্যালেস্টাইনকে রেকগনাইজ করবো, প্যালেস্টাইনকে রেকগনাইজ করবো। বাট আমরা এটা খেয়াল করি নাই, তারা প্যালেস্টাইনকে রেকগনাইজ করার 6 মাসের মধ্যে, তার আগের 6 মাসে প্রচুর পরিমাণে সৌদি ইনভেস্টমেন্ট, কাতারি ইনভেস্টমেন্ট, ইউএই ইনভেস্টমেন্ট গেছে কোথায়? ফ্রান্সে এবং স্পেনে। অর্থাৎ দিনের শেষে ইউরোপের ইকোনমি যখন খারাপ হইতেছে, যখন পৃথিবীর মিডিয়া যখন চেঞ্জ হইতেছে, তখন উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দেয়ার ইজ এ চেঞ্জ ইন ট্রানজিশন। এবং এই ট্রানজিশনে আজকে রিয়াদে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট আসতেছে, এটা কেউ কল্পনা করছিল যে সৌদি আরবে কখনো এই পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আসবে? আজকে দুবাইতে যেই পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলতেছে গত বছর তাদের এমবিএ করা সবচেয়ে বেশি পোলাপান গেছে দুবাইতে এবং ইয়েতে। গার্ডিয়ান বলতেছে যে ইউএই এর মিলিয়নিয়াররা সবচেয়ে বেশি যাচ্ছে ইউএইতে। হু নিউ দ্যাট এই দেশগুলো এই পরিমাণ ইকোনমিক সভারেন্টি পাবে? এবং যখন তারা ইকোনমিক সভারেন্টি পাচ্ছে, তখন ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসির মতো লোকজন যখন ওই দেশে আসতেছে, যখন ওই দেশগুলোতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমি মনে করি মুসলিমদের ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে। এখন একদিকে মুসলমানরা বলে যে হ্যাঁ আমি তো দিনের শেষে দেখলাম যে সৌদি আরবে তো কেএফসির দোকান খোলা, আমি তো দেখলাম যে সৌদি আরবে, আমি একটা এক্সাম্পল দিই, আমি এটাকে ডিফারেন্ট ওয়েতে বলি। হ্যাঁ সৌদি আরবে স্টারবাকস খোলা, ঠিক আছে ভালো, স্টারবাকস খোলা, কিন্তু সৌদি আরব সবচেয়ে এফেক্টিভ কম্পিটিটর তৈরি করতে পারছে। কিরকম? আমার এবার এই বছর হজে যাওয়ার সুযোগ হয়েছিল। মানুষজন স্টারবাকসে যত না কফি খায়, তার থেকে বেশি কফি খায় বার্নসে, যেটা পুরোপুরি সৌদি আরব নিজেদের। মানুষ যে পরিমাণ কোকা কোলা খায়, তার থেকে বেশি খায় কিনলে, সম্ভবত কিনলে বা এরকম একটা নাম, খুবই ভালো, খুবই ভালো, কম্পিটিট করে বিট করে ফেলছে। সৌদি আরব সবচেয়ে বড় কথা, বহু আগে আলবাইক তৈরি করছে। আলবাইকে যদি 100 মুরগি বিক্রি হয়, কেএফসিতে 10টা মুরগি বিক্রি হয় না। সো সৌদি আরব এফেক্টিভলি বেটার ব্র্যান্ড তৈরি করে ফেলছে, হ্যাঁ ওপেন মার্কেট রাখছে। সৌদি আরব ওই জায়গা না। সো আমরা যদি এখন পৃথিবীতে আরামকোকে দেখি, আরামকো কত বড় ব্র্যান্ড হয়ে গেছে। সো আমি মনে করি যে দেয়ার আর পজিটিভস কামিং আউট অফ মিডল ইস্ট অ্যাজ ওয়েল। লাস্ট পয়েন্ট এই টপিকে আমার, সেটা হইল যদি অ্যাকচুয়ালি মুসলমানরা যুদ্ধ করতে যেত, সব মিডল ইস্ট কান্ট্রিগুলা, 24টা আরব কান্ট্রির মধ্যে 8টা আরব কান্ট্রি, লিবিয়া, সিরিয়া, এই কান্ট্রিগুলো সহ অলরেডি তারা দেখছে 1/3 আরব কান্ট্রিকে তারা শেষ করে ফেলছে। ইরাক, সবগুলো আরব কান্ট্রিকে তারা, এই আমেরিকা এবং ইসরায়েল শেষ করে ফেলছে। যদি তারা একটা মিলিটারি অ্যাগ্রেশনে যাইতো, যদি সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলো একটা মিলিটারি অ্যাগ্রেশনে যাইতো, ওপেন মিলিটারি অ্যাগ্রেশনে যাইতো ইসরায়েলের সাথে, this would have been the dream come true for নেতানিয়াহু। কেন? কারণ তখন তারা তাদের পারমাণবিক অস্ত্র সহ যত রকম যুদ্ধ বিমান এগুলা দিয়া আমেরিকাকে দিয়া ওয়ার্ল্ড ওয়ার 3 করতে পারতো, যেটা নেতানিয়াহুর গত 50 বছরের স্বপ্ন। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হইলো বড় হইতেছে না যুদ্ধটা। সে যুদ্ধটাকে তার পছন্দ মতো বড় করতে পারতেছে। যদি যুদ্ধটাকে সে বড় করতে পারে এবং যদি সে দেখাইতে পারে যে সব আরব কান্ট্রিরা তার কাছে যুদ্ধ করতে আসছে, সাথে সাথে আমেরিকা জাস্টিফাই করতে পারবে ইউএনএ যে আমি পারমাণবিক বোমা হামলা করব, তখন অবস্থাটা কি হবে? তখন আমরা হয়তো গাজার অবস্থাটা দেখবো মদিনাতে অথবা মক্কাতে, তখন হজ বন্ধ হয়ে যাবে। সো আমার যেটা পয়েন্ট সেটা হইলো, এই যে আমরা বাংলাদেশের মুসলমানরা লং মার্চ করতেছি, লং মার্চ করে খুব খুশি। লং মার্চ দিয়ে কি হয়েছে? আমরা কি রোহিঙ্গা মুসলমানদের জন্য কিছু করতে পারছি? রোহিঙ্গা মুসলমানদেরকে কি গণহত্যা করা হয় নাই?
তখন কেন আমরা মুসলমানরা কিছু করতে পারলাম না? তখন আমরা ডিপ্লোম্যাটিক সলিউশনে গেছি। আমরা কি কাশ্মীরে মুসলমান হতে দেখি নাই? তখন আমরা কেন কোনো সামরিক যুদ্ধে গেলাম না? আমরা ডিপ্লোম্যাটিক সলিউশনে গেছি, হুইচ ইজ হোয়াট উই শুড ডু। এইবার কারেন্ট যখন অন্তর্বর্তী গভর্নমেন্ট আসে, আমি 2টা ফাউন্ডেশনকে চিনি, 2টা বাংলাদেশি ফাউন্ডেশনকে আমি চিনি, যারা আমাদের গভর্নমেন্টের ফরেন মিনিস্ট্রিতে গিয়ে রিকোয়েস্ট করছিল। রিকোয়েস্টটা কি ছিল বলি, খুব সিম্পল রিকোয়েস্ট, যে আমরা গাজায় যারা অনাথ এতিম শিশু আছে তাদের জন্য বাংলাদেশে একটা এতিমখানা বানাইতে চাই। তাদেরকে আমরা বাংলাদেশে আনবো, এই এতিমদেরকে আমরা বাংলাদেশে রাখবো। আমরা 1000 এতিমকে আনতে চাই, আমরা পুরো ফান্ড করবো। গভর্নমেন্ট জাস্ট পারমিশন দিবে যে গাজার থেকে বের হয়ে যেই এতিমরা জর্ডান এবং ইজিপ্টের শরণার্থী শিবিরে আছে, এরকম এতিম 1000 টাকা আমরা নিয়ে আসবো। সুন্দর উদ্যোগ। আমাদের সুন্দর মতো আমাদের গভর্নমেন্ট কি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা করা যাবে না। কেন? কারণ এটা করলে আমেরিকার সাথে আমাদের একটা গেঞ্জাম লেগে যাবে, অথবা আমাদের এই গেঞ্জামে যাওয়া যাবে না। আপনারা লং মার্চ করেন, অসুবিধা নাই। অর্থাৎ কি, আমরা খুব খুশি যে আমরা লং মার্চ করছি, মালয়েশিয়া খুব খুশি যে আমরা ব্যান করছি, যেটা আমরা ভালো করছি। আমি লং মার্চের পক্ষে, আমি নিজেও লং মার্চে গেছি, আমি চাই লং মার্চ হোক। বাট কিছু কিছু দিক থেকে, যেমন ইউএই ইজিপ্ট মিলায় একটা পাইপলাইন তৈরি করছে যেটা গাজায় গিয়ে থামবে। এই পাইপলাইনটা কেন করতে পারছে? বিকজ ইউএর সাথে ইসরায়েলের ওই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আছে। এখন তার মানে কি আমি বলতে চাচ্ছি সব কথার শেষে যে ইউএই, সৌদি আরব বা এই আরব কান্ট্রিগুলা 100তে 100 যা করার কথা ছিল তা করতে পারছে না? আমি সেটা বলতেছি না, আমরাও পারি নাই, আমরাও 100তে 100 পারি নাই, তারাও 100তে 100 পারে নাই। বাট আমি এটা বলতে চাই যে আরবদেরকে শুধুমাত্র সমালোচনা করা, এবং যেখানে আরব ফরেন মিনিস্ট্রি থেকে বারবার গত 5 বছরে প্রতি ডেইলি উইকলি ভিজিট চলতেছে, সৌদি আরব এবং ফ্রান্স এবং ইউরোপের সমস্ত নেতারা মিলে প্রোগ্রাম কনফারেন্স করতেছে, যেখানে তারা প্যালেস্টাইন স্টেটকে ঘোষণা করতেছে, এবং এটা ক্লিয়ার যে ইউরোপের দেশগুলা প্যালেস্টাইনকে রেকগনাইজ করার একটা বড় কারণ সৌদি, ইউএই, কাতারের জিসিসি যে ইনভেস্টমেন্ট তাদের দেশে হচ্ছে। সেইখানে আমাদের শুধু আরবদেরকে এমনভাবে গালাগালি করা, যেটা আমি ফেসবুকে দেখি, যে ও সব ইহুদিদের দালাল, এদের কোনো ইসলাম নাই, এরা সব খারাপ। ওয়েল, দুবাই কিন্তু এক্সিলেন্স দিয়েই তৈরি হয়েছে, রিয়াদে আজকে এক্সিলেন্স দিয়েই তৈরি হয়েছে। তাদের অনেক কাজ আছে যেটা কন্ট্রোভার্সিয়াল, তাদের অনেক কিছু তারা করছে যেটা জাস্টিফিকেশন তারাই আল্লাহর কাছে দিবে। বাট আমরা আরবদের কোনো পজিটিভকে যে আমরা রেকগনাইজ করি না, এবং আমরা যে শুধু সমালোচনা করি যে কেন আমেরিকাতে প্রোটেস্ট হয়, সৌদি আরবে প্রোটেস্ট হয় না। ভাই, সৌদি আরবে প্রোটেস্ট করার জায়গা না, এটা আরবদের কালচার না। বাট হোয়াট দে আর ডুইং ইজ সামটাইমস ওয়ে মোর দেন আমরা প্রোটেস্ট করে যা পাইছি। সো আমি মনে করি যে আমি মুসলিমদের ইউনিটির পক্ষে, আমি ইরানের অ্যাগ্রেশনের পক্ষে, আমি কি বলবো, আরবদেরও উত্থানের পক্ষে। এবং আমি মনে করি যে আরবস আর কি বলবো কামিং আপ, দে আর ডুইং মেনি থিংস, যেটা হয়তো বা আমরা যেভাবে পছন্দ করি সেরকম না, বাট দে আর ইনভেস্টিং, দে আর ক্রিয়েটিং আ নিউ ন্যারেটিভ, দে আর তারা বলতেছে যে আমরা মিডল ইস্টের সমস্ত আরব কান্ট্রি একসাথে আসবো। এবং আমি মনে করি যে দেয়ার আর লট অফ পজিটিভস, যেটা আমরা মুসলমানরা রেকগনাইজ করি না। হ্যাঁ, আমরা কখনো অ্যাপ্রিসিয়েট করি না যে দুবাইয়ের মতো একটা জায়গায় এই পরিমাণ ইকোনমিক এক্সেলেন্স তারা তৈরি করছে। আমরা এমিরাতসকে আমরা মুসলিমদের সাকসেস হিসেবে আমরা দেখি না, কারণ আমাদের কাছে আরবরা হইতে হবে কি বলবো ইমাম মাহাদি, তা না হইলে তারা দাজ্জাল। বাট আরবরা ইমাম মাহাদিও না, দাজ্জালও না, ঠিক যেরকম আমরাও ইমাম মাহাদি না, আমরাও দাজ্জাল। বুঝতে পারছি। একটা বড় লম্বা এইবার তো আমি বাইট দেই। হ্যাঁ, না আমি বলছি যে ওই এমবিএস যদি এটা বুঝতে পারতো এবং দেখতে পারতো, সরাসরি একটা সৌদি নাগরিকত্ব চলে আসতো ইনশাআল্লাহ। তো না, বাট টু গুড ইন্টারেস্টিং পয়েন্টস। এটা হচ্ছে যে ইয়াহিয়া এবং ভাইয়া এই ডিসকাশনটা ভালোই, কারণে যেটা আমার পরের যে ডিসকাশনে যেতেছি আমরা সেটাতে হেল্প করবে। সেটা হচ্ছে যে মুসলমানদের মধ্যে ক্লিয়ারলি দিস ইজ অ্যান এরিয়া দেয়ার ইজ ডিফারেন্স অফ অপিনিয়ন অ্যাবাউট আরবস। এবং এটা আজকে না, এটা সারা জীবনই আমি দেখছি। আমরা ছোটবেলা সৌদি আরবে বড় হয়েছি যে আমরা যারা স্পেশালি আমরা ব্রাউন, মানে ব্রাউন মুসলিম, এবং আমাদের আরবদের সাথে আমাদের একটা ক্লিয়ার ডিসটিংশন আছে, রেসিজম আছে ক্লিয়ার, ঠিক আছে? ওরা আমাদেরকে দেখতে পারে না, আমরা ওদেরকে দেখতে পাই না, এবং দের ইজ ক্লিয়ার ডিভিশন। এটাতে মানে কেউ যদি এগুলো অস্বীকার করে তাহলে তার সমস্যা আছে। ক্লিয়ার ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, ক্লিয়ার ডিফারেন্স অফ কালচারাল শিফট আছে, মাইন্ডসেটে প্রবলেম আছে, ঠিক আছে?
রেসিজম যেটাকে বলে পিওরলি। আমরা রেসিজম বলতে শুধু সাদাদের রেসিজম বুঝি, আমাদের নিজেদের মধ্যে রেসিজম অনেক বেশি। হাউএভার the point I'm trying to make সেটা হইতেছে যে irrespective of the difference of opinion, we still can work together towards a common goal. I think that's important. That's the key. So as we are now moving towards the discussion of what the future narrative should be and the future should be, আমাদের ফার্স্টই বুঝতে হবে যে আমাদের মুসলমানদের একটা প্রাইমারি মানে পিলার যেটা হওয়া উচিত, যেটা মিসিং কিছুটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকা সত্ত্বেও কিভাবে আমরা কমন গোল নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? এবং ইয়াহিয়া কিন্তু একটা লাস্ট 5 মিনিটস একটা গুড ন্যারেটিভ দিছে। যে ন্যারেটিভটা কিন্তু আমি ভুল শুদ্ধ এটাতে আমি যাবো না, বাট এটা কিন্তু ক্লিয়ার, দেয়ার ইজ রেফারেন্স, দেয়ার ইজ এ গুড, রিয়েলি গুড সলিড ন্যারেটিভ, এবং এটা কিন্তু আছে, which clearly says যে হ্যাঁ, আমরা কিন্তু সবসময় ওই নিজেদেরকে আমাদের যা শেখানো হয়েছে as আমরা born in বাংলাদেশ, এবং আমাদেরকে সাউথ ইস্ট এশিয়ান মুসলিমদের যে ন্যারেটিভ যে হ্যাঁ আরবরা ইজ নট ডুইং এনাফ, সেটা থেকে কিন্তু ডিফারেন্ট। এবং এটা কিন্তু অ্যাটলিস্ট এটা করে যে দেয়ার আর রুম ফর ডিসকাশন, রুম ফর অ্যালাইনমেন্ট অ্যান্ড রুম ফর একসাথে কাজ করা আরবদের সাথে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো কমন গোল সেট করাটা ইজ কি ইম্পর্টেন্ট অ্যাজ উই মুভ ইনটু দ্য ফিউচার। এখন আমি যখন এই যে ফিউচারে বললাম যে কমন গোলটা এবং কমন নেগেটিভটা রেডি করতে হবে, আমরা একটা জিনিস ভুলে যাই, সিম্পল জিনিস, যে খ্রিস্টান এবং ইহুদি কোনো জগতে কোনো সময়, মানে জগতে মানে হচ্ছে পাস্টে কখনো একসাথে কোনো কাজ করে নাই। মানে খ্রিস্টান এবং ক্রিশ্চিয়ানরা এবং ইহুদিরা সবসময় ছিল হচ্ছে সেপারেট দুইটা রিলিজিয়ন, এবং ওদের সাথে কখনো মিশে নাই, পানি আর তেলের মতো আর কি। যেটা ইয়াহিয়া রিসেন্টলি আগেইন একটা ভিডিওতে খুব এক্সপ্লেন করছে যে খ্রিস্টানরা কতভাবে ক্রুসেডের সময় জিউদেরকে কতভাবে বিতাড়িত করছে, এবং কতভাবে জিউরা মার খেয়েছে। হাউএভার এই রিসেন্ট টাইমসে গত আগেইন 50-100 বছরে যেটা দেখতেছি আমরা, যে দে আর মোর অর লেস টু সাম এক্সটেন্ট, স্পেশালি গাজা ইস্যুতে খুব সুন্দর ভালোভাবে কাজ করতেছে। ইটস এ বেসিক কোয়েশ্চেন, হাউ? again common interest. So what I'm trying to say, যদি common interest থাকে, এবং এটা শুধু আমাদের মুসলমানদের নিজেদের মধ্যে না, আমার মুসলমানদের সাথে যদি কোনো নন মুসলিম কোনো গ্রুপ আসে যাদের সাথে যদি কিছু ক্ষেত্রে কমন ইন্টারেস্ট আছে, again অ্যালাইনমেন্ট যদি হয়, এবং যেখানে আমরা ক্লিয়ারলি শারিয়া, ক্লিয়ারলি আমাদের কোনো বড় কোনো হারামেজুর সাথে যদি আমরা না থাকতে হয়, তাহলে আমরা কিন্তু একসাথে কাজ করতে পারি। নাম্বার 1, এটাতে ডেফিনেটলি অনেকগুলো পয়েন্ট বলার আছে, আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো, বাট একই সাথে সাথে আমি এখন ফ্লোর ওপেন করবো, সেটা হচ্ছে কি যে ফিউচারে কি হতে পারে, ফিউচারে কি কি এরিয়াতে আমাদের চিন্তা করতে হবে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস আই ক্যান সি। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি ফ্লোরটা ওপেন করতেছি, সেটা হচ্ছে যে যেটা আমরা এখন পজিটিভ বলতেছি, সেটা ফিউচারে আমি মনে করি যেটা একটা চ্যালেঞ্জ। যেমন we talked about a little bit ago about Gaza এবং ডিজিটাল ডেমোক্রেসি, মানে কি এই যে আমরা একটা অ্যাজ এ পাওয়ার, অ্যাজ এ সমষ্টিগতভাবে আমরা গাজার ইস্যুতে আমরা কন্ট্রিবিউট করতে পারছি, আমাদেরকে সবাইকে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, আমরা স্পেশালি ওয়েস্টে যারা আছে আমরা মিছিলে যেতে পারছি, প্লাস হচ্ছে যে আমরা ডিজিটালি আমাদের মত মানে মত প্রকাশের স্বাধীনতা যেটা বলি সেটা করতে পারছি আর কি। উই আর ভেরি হ্যাপি। কিন্তু একই সাথে আমরা কি খেয়াল করছি যে ওয়েস্ট আর বসে নাই, তারা তো দেখছে যে ইটস সর্ট অফ এ লুজিং গ্রাউন্ড। যে ডেমোক্রেসি তারা আমাদেরকে দিচ্ছে, স্পেশাল ডিজিটাল ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি কিন্তু তাদের জন্য কিন্তু হিতে বিপরীত কিছুটা হলে হয়েছে। সো টকিং অ্যাবাউট দ্য ফিউচার, অলরেডি যারা একটু টেকনোলজিক্যালি একটু স্যাভি বা টেকনোলজি ফলো করতেছে, যারা এখন স্পেশালি এআই কে ফলো করতেছে, তাদের এই সিম্পল জিনিসটা বোঝা উচিত এবং একটু পড়াশোনা করা উচিত যে এআই আমাদেরকে কোন দিকে নিয়ে যেতেছে। ইন পার্টিকুলার people should not only স্পেশাল পিপল বলতে মুসলমানদের নট অনলি শুধু এআই অ্যাজ এ খুব কুল টুল, এআই দিয়ে আমি হাজার ভিডিও বানাবো এবং লাখ টাকা ইউটিউবে কামাবো, এআই দিয়ে একটা টুলকে কত ইউজ করা যায়, কত সুন্দরভাবে এআই দিয়ে আমার বিজনেস ভালো করা যায়, এইগুলাতে ঢুকানো উচিত না। এবং মুসলমানদের এটা একটা বড় সমস্যা, একটা টুল পাইলে, ইভি পাইলে, ইলেকট্রিক ভেহিকেল পাইলে ওই ভেহিকেল কত মজা, এটা দিয়ে আমরা টাকা বানানোর চেষ্টা করি, বিজনেস করার চেষ্টা করি। বাট হোয়াট দ্য ওয়েস্ট ইজ ট্রাইং টু ডু, আমি জাস্ট বলি, সেটা হচ্ছে যে এআই কলোনাইজেশন ইজ এ কনসেপ্ট, ইটস নট মানে আমি এআই কলোনাইজেশন ইজ অলরেডি এ কনসেপ্ট, যে এআই কে দিয়ে কিভাবে সেন্ট্রালাইজড করা যায়।
সেন্ট্রালাইজ ভাবে কিভাবে কন্ট্রোল করা যায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নট অনলি সোশ্যাল মিডিয়া জাস্ট পার্ট অফ ইট। আমাদের লাইফস্টাইল। ইটস আ বিগ কাজ হইতেছে। এআই এর গভর্নেন্স। এআই আসলে এআই দিয়ে কতটুকু করা যাবে, এআই দিয়ে কি করা যাবে না। হোয়াট ইজ এন ইথিক্যাল এআই। এই যে এই কনসেপ্ট গুলাতে অলরেডি ওয়েস্ট অনেক বেশি রেগুলেশন, কাজ, ফ্রেমওয়ার্ক, পলিসি দ্বারা করাইতেছে। এখন আমরা মুসলমানরা কোথায়? আমরা মুসলমান এগুলোতে নাই। So, আমরা যদি এগুলোতে না থাকি ৫, ১০, ২০ বছর পরে, তারও আগে, মানে এটা তো অনেক পরে বললাম, পরে আমরা উড বি এগেইন, আমরা যেটা আমি ইউএস ডলারের কথা বললাম, এরকম ফাইন্যান্সিয়ালি যেরকম একটা ইয়ার মধ্যে সেন্ট্রালাইজ একটা সিস্টেমের মধ্যে পড়ছিলাম, আমরা এআই নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে এক্সাক্টলি ওভাবে আমরা পড়ে যাব। এবং এটা যদি কেউ মনে করে যে না, এটা আসলে একটা কনস্পিরেসি থিওরি, আসলে এটা হওয়ার কিছু নাই, তাহলে অলরেডি বোকা স্বর্গে বাস করতেছে। হোয়াট আই এম ট্রাইং টু পয়েন্ট, জাস্ট একটা গ্লিমস দিলাম, একটা এক্সাম্পল দিলাম যে আমরা যখন মুসলমানরা ফিউচার নিয়ে কথা বলি, ফিউচার নিয়ে চিন্তা করি, আমাদের খুব পাস্ট থেকে শিক্ষা গ্রহণ করে ফিউচার ন্যারেটিভটাকে বোঝা উচিত এবং ফিউচারের চ্যালেঞ্জগুলো বোঝা উচিত। এবং টেকনোলজি ইজ এ বিগ চ্যালেঞ্জ আমাদের মুসলমানদের জন্য, ইজ এন অপরচুনিটি অ্যাজ এ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের মধ্যে আমাকে কোন কোন সেক্টরে কাজ করা উচিত, কোন কোন সেক্টরকে আমাকে রিশেপ করা উচিত, কোন কোন সেক্টরে আমাকে আমাদেরকে রিসোর্স দেওয়া উচিত, সেগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কাজ করা শুরু করা উচিত। জাস্ট আমি একটা বললাম অ্যাজ এন এক্সাম্পল এআই এর কথাটা, বাট হ্যাপি টু নো তোমাদের কি মতামত আছে, এন্ড ওভারঅল মুসলমানরা কিভাবে এইসব ফিউচার ন্যারেটিভে কাজ করতে পারে। প্রথমত আমি ইয়াহিয়ার সাথে আসলে ডিসএগ্রি করি, যদি আজকে এটা ঠিক টপিকসটা না, এটা হয়তো পরে আরেকদিন ইয়াহিয়ার সাথে আলাদা করে ঝগড়া করতে হবে। বাট এইটুকু বলি যে শুধুমাত্র তেল আভিভ, ঠিক আছে, তেল আভিভে রিসেন্টলি থাউজেন্ডস, মানে 100K, মানে 100,000 অফ পিপল ওরা কিন্তু প্রোটেস্ট করছে এবং অনেক জায়গায় প্রোটেস্ট করছে। সো আমরা যখন, মানে যদি একটু মানুষ ডিফারেন্ট বুঝতে পারে, আমি আসতেছি, আমরা যখন মানে ইসরায়েলকেও বলি, আমরা সবাই জানি যে ইসরায়েলেও কিন্তু সবাই যে গাজা জিনিসটাকে করে তা না। জায়নিস্ট যে গ্রুপটাকে বলা হয়, এটা কিন্তু আসলে খুব ছোট একটা নাম্বার, একটা গ্রুপ। এবং এই জায়নিস্টের মধ্যে কিন্তু আসলে মানে আমাদের মুসলিম কান্ট্রিগুলিতেও, সেটা করাপ্ট লিডার বলি অথবা প্রফেশনাল বলি, আর অনেকেই যুক্ত আছে যারা আসলে পুরো জায়গাটাকে ক্যাপচার করে রাখছে। দেখেই দেখা গেছে যে আসলে পুরা জায়গাটাতে একটা ডিফারেন্ট একটা ওয়ে আছে, এবং এখানে আরবদের অনেকগুলি দোষ আছে, যেটা হয়তো বা আজকে দিন না, সেটার জন্য আমি যাচ্ছি। বাট যেহেতু মানে আজকের এটা হয়তো এটা পার্ট 2 কোনোদিন করলে এটা আসবে। বাট ইমরান যেখানে বলতেছে, যেখানে আসলে মানে অ্যাগেইন যেহেতু আমরা ফিউচার দিকে যাচ্ছি এবং ফিউচার যে কথাটা আছে, সেখানে আমাদের মানে মানে আমার কাছে সবসময় যেটা মানে ইমপ্রেসিং লাগে আর কি, আমরা জানি যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আরব দেশে আসলেন, বা তখনকার যখন আমরা যেটা বলি জাহেলিয়াতের যে যুগটাকে যখন উনি যখন আসছেন, তখন কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট থিংটা যেটা ছিল যে সবাই মানে খুব ম্যাসিভলি তাদের মধ্যে ভেদাভেদ ছিল, তাদের ম্যাসিভলি মধ্যে ঝগড়া ছিল। আমরা জানি যে আউস এবং খাজরা এটা কোনোদিনও, যখন মদিনা যে গ্রুপটা ছিল, এরা কোনোদিন একসাথে বসতে পারে না, বা এটা হিস্টোরিক্যালি তারা হয়নি। হোল ইয়েটাতেই ছিল যে তারা মানে একটার সাথে সবসময় যুদ্ধ ছিল, এখানে ছিল। এবং আমার কাছে এখনকার যুগে এসে মনে হয় যে মানে যে পন্ডার করি যে আল্লাহ রব্বুল আলামিন যে আল্লাহ রসুলকে এরকম একটা জায়গায় পাঠিয়েছেন, এবং তারপরে সবার মধ্যে আমরা জানি যে একটা উখওয়া তৈরি করছেন বা ভাই ভাই করছেন, যেখানে মানে আমাদের বিভিন্ন গোছের লোকজন একটা ছিল। এটা হয়তো বা আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য যে হ্যাঁ, যে এই মডার্ন যুগে এসে যেখানে আমাদের টেকনোলজি এবং সবকিছুকে কাছাকাছি নিয়ে আসছে, সেখানে আমরা এই যে এক একটা ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, ডিফারেন্স অফ চিন্তা থাকবে, ডিফারেন্ট টেস্ট বাড থাকবে, ডিফারেন্ট ওয়েতে থিঙ্কিং থাকবে। কারো হয়তো বা খুব ভালো পার্সন হবে, কেউ হয়তো মেধাবী হবে, কারো হয়তো শোল্ডার পাওয়ার হবে, কেউ হয়তো অ্যাথলেট হবে। এই জায়গাটা থেকে যে কিভাবে আমরা চলবো, এই জায়গাটাতে আমাদের মনে হয় আবার সেই এই কোরআন এবং সুন্নাহর যে জায়গাতে যদি আমরা ব্যাক করি, তাহলেই আসলে খুব বড় একটা ইয়ে করবে। এবং আমি দেখেছি যে আমাদের কমিউনিটি এবং মানে অস্ট্রেলিয়াতে আমরা একটা খুব ইউনিক জায়গায় থাকি। আমি খুব
মানে স্ট্যাটিস্টিক্স বলবো যে অস্ট্রেলিয়াতে যদি আমি মানে মানে ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ডগুলি আছে যেখানে আমরা সাধারণত আমেরিকার কথা বলি, ইউকের কথা বলি বা কানাডার কথা বলি বা অস্ট্রেলিয়া বলি, এর মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে একটা ইউনিক একটা জায়গা যেখানে পার্সেন্টেজ ওয়াইজ, নাম্বার ওয়াইজ না, পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আমাদের এখানে মুসলমানদের সংখ্যা অন্য জায়গায় অনেক বেশি। আমরা যদি এখনো পার্সেন্টেজ বলি, আমাদের এখানে বলা হয় যে অস্ট্রেলিয়াতে পার্সেন্টেজ হচ্ছে 6 থেকে 7%। রাদার যদি আমি আমেরিকা বলি, যে মাইটি আমেরিকায়, ওইখানে কিন্তু পার্সেন্টেজ হচ্ছে জাস্ট 2%-এর মতো। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যাজ এ পার্সেন্টেজ ওয়াইজ আমরা কিন্তু অনেক বেশি। এই পার্সেন্টেজের কারণে যেটা হয় যে অস্ট্রেলিয়াতে আমরা বিভিন্ন মানে মাযহাবের লোকজন এবং বিভিন্ন এরিয়ার লোকজনকে আমরা একসাথে খুব দেখি। এখানে একই সাথে যেমন আমরা লেবানিজদের ওদেরটা দেখি, আমরা বসনিয়ান লোকজনকে আমরা এখানে পাই, আমরা আমাদের ফিজিয়ানদেরকে পাই, আমরা এখানে সাবকন্টিনেন্টাল লোকজন পাই, আমাদের নেইবারিং ইন্দোনেশিয়া মালয়েশিয়ানদেরকে পাই। এটা মিলে আমরা খুব সুন্দর একটা জগা খিচুড়ির মতো একটা জায়গায় থাকি। এবং আপনারা শুনে হয়তো অবাক হবেন যে মানে আমরা তো সাধারণত কি দেখি যে অন্যান্য দেশে মানে চাঁদ নিয়ে যুদ্ধ হয় হচ্ছে দুইটা, যে হ্যাঁ কেউ হয়তো চাঁদ দেখে করবে, তারাই হচ্ছে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে যে না ঠিক আছে আমরা ক্যালকুলেশন করবো। আমরা এরকম দুইটা গ্রুপ দেখি। অস্ট্রেলিয়াতে ব্রিসবেনে বা কুইন্সল্যান্ডে আমরা এরকম না দুইটা না, আমরা তিনটা গ্রুপ দেখি। কেমন করে তিনটা হয়? একটা গ্রুপ হচ্ছে যে যারা অনেকটা মিডল ইস্টের মতো আমরা ক্যালকুলেশন করে করে, আরেকটা গ্রুপ বলে যে আমি চাঁদ দেখে করব। এখন কথা তাহলে 3 নম্বর গ্রুপটা কি হয়? 3 নম্বর গ্রুপটা হচ্ছে এই যে চাঁদ দেখা গ্রুপের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা গ্রুপ বলে যে না আমার চাঁদ দেখাটা অস্ট্রেলিয়ার মধ্যেই হতে হবে, আরেকটা গ্রুপ বলে যে না আমার চাঁদ দেখাটা হবে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে একটু বড়। সো এইরকম ভাবে আমরা তিনটা লেয়ারে আমরা দেখছি। আমি হাসতেছি বাট ইট ইস এ রিয়েলিটি। এবং অদূরে বা আমাদের এরকমও হয়েছে যে যে আমাদের 3টা দিনে এখন আমাদেরকে মানে আমাদের ঈদ হচ্ছে এবং আমরা অনেক সময় কনফিউজ থাকি যে একই পরিবার আসলে কখন হবে। অন দ্য সেম নোট আমরা দেখি যে যখন আমরা ইউনাইটেডের যখন বিষয়টা আসে তখন দেখছি যে আমরা যখন কমন গোলগুলিতে নিয়ে আসি তখনই দেখা গেছে মানুষজন মোর ফোকাস করতে পারে যখন হচ্ছে ই করি। আমি যেহেতু মানে কুইন্সল্যান্ডে বলছি যে আমাদের রিসেন্টলি একটা কমন একটা ফেনোমেনন হয়েছে যেটা আমাদেরকে পুরো কুইন্সল্যান্ড মানে মুসলিম কমিউনিটি ডিস্টার্ব করেছে। কারণ হচ্ছে আমাদের রিসেন্টলি আনফরচুনেটলি আমাদের ড্রাগের এবং অ্যালকোহলের একটা বড় একটা ইয়ে হয়েছে এবং খুবই আনফরচুনেট এটা। যেটা হয়েছে যে আমাদের এখানে রিসেন্টলি অস্ট্রেলিয়ান পুলিশ একজন না দুইজন না মানে 17 জন মুসলিমকে তারা অ্যারেস্ট করেছে বিকজ অফ ড্রাগ এলিগেশন, যে তারা ড্রাগ কেনা বেচার সাথে ঢেছে। এবং ইটস এ হিউজ মাইলস্টোন যে যারা কিনা কেনা বেচাতেই যদি এতজন হয় তাহলে আসলে কত। এবং ইট ওপেন মেনি অফ দ্য মুসলিম সাইজ। এবং আমি মানে যেহেতু কমিউনিটির সাথে আমি এঙ্গেজ হয়েছি, আমি দেখেছি যে যখন এই ধরনের একটা বড় কোনো মানে ক্রাইসিসটা হয়েছে, এটার ডেফিনেটলি এটা খুবই বোরিং এবং মানে উই মানে রিয়েলি ফিলিং। ইভেন আমাকে অনেক ইমামরা বলছে যে ডক্টর জ্যাক ইউ সেন্ড ইউর কিডস ওভারসিজ, কারণ এখানে এরকম বড় বড় ক্রাইসিসগুলি হচ্ছে এবং যেটা দাঁড়াচ্ছে যে উইচ ইজ বোরিং। বাট দ্য মুভিং ফরওয়ার্ড যেটা আমার কাছে পজিটিভ লেগেছে মানে এটার পরবর্তীতে যে যখন দেখা গেছে যে এই ধরনের একটা ক্রাইসিস আসছে, যেই ক্রাইসিসের কারণে তখন মানে মুসলিম কমিউনিটি বা ইমামসরা দে কেম টুগেদার এবং দে আর নাও থিঙ্ক অফ হাউ টু সলিউশন দ্যাট ওয়ান। এবং ফর দ্য ফার্স্ট টাইম দেখা গেছে যে প্রায় 50 ইমামস তারা একসাথে বসে তারা কথা বলছে এবং তারা বলছে লুক উই উইল নট ডিসকাস অ্যাবাউট দ্য মুন ইস্যু, উইল নট ইস্যু অফ চিকেন হালাল ইস্যু যেটা আরেকটা মেজর যেটা নিয়ে আমরা সর্ট অফ ফাইট করি, বাট উই ওয়ান্টেড টু ডিসকাস উইথ দিস আর দ্য কমন ইস্যুস, যেখানে ড্রাগ আমাদের একটা বিগ ইস্যু হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স একটা বিগেস্ট ইস্যু হচ্ছে, এবং আমরা যখন কমন ফেজগুলিতে নিয়ে আসবো। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা the more we discuss about আমাদের common issues গুলি or the way we say that we have bigger enemy outside, যেটা নিয়ে আমাদেরকে ট্যাকেল করা দরকার এবং ওইটা নিয়ে আমরা যত বেশি থাকবো তখন আমাদের এই 5% অথবা ম্যাক্সিমাম হয়তো 10% ডিফারেন্স হবে, সেটা নিয়ে আমরা করতে পারবো। The more we look at the common good and more we look at the common enemy, then we will be like more united and we can get out for all the differences. আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি যে আমি আগে দুইটা পার্টে বলি আনসার। একটা হচ্ছে কি জেনারিক মুসলিমদের প্রবলেম এন্ড দেন লাস্টে আমি এআই নিয়ে বলি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি যে আমাদের মুসলমানরা আমরা যে ইউনাইটেড হইতে পারি না,
আমরা সবাই বুঝি ইউনাইটেড হওয়ার দরকার, কেন পাই না এটা আমরা কম আলোচনা করি। আমি মনে করি না হইতে পারে একটা মেইন রিজন হইলো আমাদের ম্যানার্স এবং আখলাকের দিকে কোনো ড্রাইভ নাই। ইমাম মালিক যখন প্রথম পড়াশোনা করতে যায়, ওনার মার একটা বিখ্যাত স্টেটমেন্ট হচ্ছে, তুমি আগে আদব শিখবা, পরে তুমি জ্ঞান শিখবা, তোমার আগে তোমার জ্ঞান শেখার কোনো জ্ঞান দরকার নেই। এখন আমাদের মুসলমানরা আমরা আমরা বিভিন্ন জিনিস শিখতে চাই, কেউ আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতে যায়, কেউ আকিদা শিখতে যায়, বিভিন্ন জিনিস শিখতে যায়, কিন্তু কেউই কিন্তু আসলে পিওর তারবিয়া তাজকিয়ার দিকে আমাদের মনোযোগ নাই। যে তুমি কাউরে শুনবা না যে আমি আসলে এখানে যাচ্ছি মানে আমি ম্যানার শিখতে যাচ্ছি। হ্যাঁ, অথচ তাবুক যুদ্ধের পরে মদিনাতে যে সূরাটা নাজিল হয় সেটা হচ্ছে গিয়ে সূরা হুজুরাত, এবং যে সূরা হুজুরাতের পুরো ডেডিকেশন একটা মূল জিনিস হচ্ছে গিয়ে ম্যানার্স, মুসলিম কমিউনিটির ম্যানার্স। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসপেক্ট অবশ্যই, তার পাশে হচ্ছে গিয়ে ম্যানার্স। কেন ম্যানার্স এত ইম্পর্টেন্ট? বিকজ ম্যানার্স ঠিক না হইলে মুসলমান ইউনিটি থাকতে পারবে না। মুসলিম ইউনিটি না হইলে মুসলমানদেরকে ছিঁড়ে খাওয়া খুব ইজি হবে, সে আরব হোক অথবা নন আরব হোক। সো আমাদের মুসলিমদের ইউনাইটেড হওয়া উচিত, এটা একটা পুরানো কথা। বাট সবচেয়ে বড় কথা আমাদের মনোযোগটা হওয়া উচিত আখলাকে। যখন আখলাক ঠিক হবে তখন আমার মধ্যে জেলাসি, গ্রিড, পরকিয়া বা মানে কুটনামি করা বা এই গীবত, এই জিনিসগুলো অনেক কমে যাবে বা যাইতে বাধ্য। আর আখলাক যদি ঠিক না হয়, সে যতই আরবিক ল্যাঙ্গুয়েজ জানুক বা হাফেজ হোক বা যাই হোক, আলটিমেটলি কোনো কাজের কাজ কিছু হবে না। সবচেয়ে বড় কথা হইলো গ্রেটার সোসাইটি যারা ইসলামের বাইরে, তারা কখনো ইসলামের উপরে অ্যাট্রাক্টেড হবে না। একটা নন মুসলিম অথবা দুর্বল মুসলমান শুধুমাত্র আখলাক এবং সুবিচার এই দুটো জিনিসই বাইরের থেকে দেখতে পারে, যেটা দেখে সে অ্যাট্রাক্টেড হইতে পারে। তুমি কত বড় মানে পণ্ডিত অথবা তুমি কত মানে 10 বছর তুমি ইসলামিক কোন ইউনিভার্সিটিতে পড়ছো, তার কিছু যায় আসে না। সে তোমাকে বিচার করবে তোমার আখলাক এবং সুবিচার দিয়ে। ওইটা দিয়ে সে বিচার করবে ইসলাম কেমন, এটাই স্বাভাবিক কমিউনিটি ওয়াইজ। সে কোরআন পড়ে দেখবে না, সে মুসলিম দেখে দেখবে। তো মুসলমান ওই জায়গাটায় এখনো কালেকটিভলি আমরা অনেক বড় ফেইলিয়ারে আছি। আমার এআই এর ব্যাপারে আমি যেটা মনে করি যে এআই কলোনাইজেশন ইজ ভেরি ট্রু, এআই তোমার সার্ভেলেন্স ইজ ভেরি ট্রু, বাট আমি মনে করি এআই কলোনাইজেশনটা ইজ আ বিট ডিফারেন্ট। সেটা হইলো প্রথমত হচ্ছে এআই এর কাছে কোনো পৃথিবী নাই, মানে কোনো দেশ নাই, কোনো দেশের কনসেপ্ট নাই, তার কাছে কোনো দেশে ইন্টারেস্টেড না। এবং এআই এর কাছে প্র্যাকটিক্যালি কোনো পতাকা নাই। এআই ইজ ফান্ডামেন্টালি ইজ লাইক একটা ক্ষমতা যেটা পৃথিবীকে কন্ট্রোল করতে যাবে ইভেনচুয়ালি। এবং এই জায়গাটাতে মুসলমানদের বুঝতে হবে যে মুসলমানদের দুইটা চ্যালেঞ্জ আছে, একটা হচ্ছে সিকিউরিটি চ্যালেঞ্জ, একটা হচ্ছে ভ্যালু চ্যালেঞ্জ। ভ্যালু চ্যালেঞ্জ ইজ বিগার দেন সিকিউরিটি চ্যালেঞ্জ, বা সিকিউরিটি চ্যালেঞ্জটা ছোট চ্যালেঞ্জ আমি এটা বলি। সিকিউরিটি চ্যালেঞ্জটা হচ্ছে যে মুসলমানদের অবশ্যই ওপেন এআই এর মতো একটা ইন্ডিপেন্ডেন্ট এআই লাগবে, যেটা মেইন এআই। আমরা এখনো মুসলমানরা বা স্টার্ট আপ সার্কেলে সবাই চিন্তা করতেছে শর্টকাট, কেমনে ওপেন সোর্স একটা এআই এর উপরে এলএলএম এর উপরে একটা কিছু মাস্কিং করে কেমনে এটা কাজে লাগাবো। বাট মুসলমানদের অবশ্যই চিন্তা করতে হবে আমরা কেমনে একটা ওপেন এআই বানাবো, যেটা চায়না অলরেডি বানাইতেছে। চায়না ডে ওয়ান থেকে বুঝে ফেলছে যে আমাদের কাজ, প্রথম কাজ হচ্ছে ওদের উপরে ডিপেন্ড না করা। যতক্ষণ পর্যন্ত তুমি ওপেন এআই অথবা গ্রক এদের উপরে ডিপেন্ডেন্ট, দিনের শেষে ও যখন সুইচ অফ করবে তোমার সুইচ অফ হয়ে যাবে। সো তুমি যত তাড়াতাড়ি ওই প্রসেসটা শুরু করতে হয়, তুমি যদি মনে করো দিস ইজ টু বিগ আ ফিশ টু ফ্রাই, দেন ইউ উইল বি ফ্রাইড। এটা আর কোনো কথা নেই। সো এটা একটা সিকিউরিটি প্রবলেম। বাট দের এগেইন আমি মনে করি এটা একটা ছোট থ্রেট। সবচেয়ে বড় থ্রেট যেটা এআই করতেছে সেটা হইলো এআই এর কাছে হিসাবটা খুব সিম্পল। এআই দিনের শেষে একটা কোম্পানি পরিচালনা করে, এই কোম্পানিটা টার্গেট হইলো পয়সা বানানো। দিনের শেষে এআই এর কাজ হলো পয়সা বানানো। এআই এর কাজ পৃথিবীকে মুক্ত করা না, যুক্ত করা না, যুদ্ধ করা না। এআই একটা কোম্পানি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এআই একটা টুল যেটার আলটিমেটলি এটা একটা কোম্পানি ওন করে। ওই কোম্পানির কাজ হচ্ছে গিয়ে প্রফিট মেক করা। তো এআই চিন্তা করবে এইভাবে, খুব সিম্পল। একটা মেয়ে যদি মা হয়, এবং এরকম যদি 1 কোটি মেয়ে যদি মা হয়, তাহলে কয় পয়সা ব্যবসা হবে? আর 1 কোটি মেয়ে যদি প্রস্টিটিউট হয়, তাহলে কিরকম ব্যবসা হবে? সে দেখবে যে 1 কোটি মেয়ে যদি প্রস্টিটিউট হয়, তাহলে সে এতগুলা নাইট ক্লাব হবে, এতগুলো জুয়ার আসর বসবে, এত পরিমাণ টাকার ফ্লো হবে, এবং এই পরিমাণ পজিটিভ ক্যাশ ফ্লো হবে, এত পরিমাণ প্রফিট হবে। এরা যদি মা হয়, কোনো প্রফিট হবে না। তাহলে এআই বুঝে ফেলাম আমার কাজ হইলো মেয়েদেরকে বসে বসে কনভিন্স করা যেন তারা প্রো প্রস্টিটিউশন ন্যারেটিভকে ভালো মনে করে,
আরেকটা হচ্ছে গিয়ে তারা প্রো ইয়েকে মানে মাদারহুডকে তারা খারাপ মনে করে। এটা জাস্ট একটা এক্সাম্পল। আরো একটা পয়েন্ট আছে এখানে, সেটা হইলো যে মাদারহুডের কোনো কোম্পানি নাই যেই কোম্পানির একটা অ্যাডভার্টাইজিং বাজেট সে ওপেন এআই কে দিতে পারবে, কারণ ওপেন এআই তে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি অ্যাডভার্টাইজিং বাজেট ঢুকবে। এটা অলরেডি ঢুকতেছে, বিভিন্ন কোম্পানি অলরেডি এটা বিভিন্ন সোর্সের উপরে সে মানে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ওপেন এআই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট স্টার্ট করবে, ইনডিরেক্টলি, এক্সপ্লিসিটলি অর ইমপ্লিসিটলি। কিন্তু যেই কোম্পানিগুলা প্রফিট মেক করবে বাই অ্যাভয়েডিং মাদারহুড, সেই কোম্পানিগুলোর প্রচুর টাকা আছে, বি ইট পর্নহাব, বি ইট অনলি ফ্যান্স, বি ইট হুয়েভার। সো এই যে ওপেন এআই এর যে ম্যানিপুলেট করার ক্ষমতা, এটা অস্বাভাবিক। এটা আমরা আগে কখনো দেখি নাই। মানুষ ওপেন এআই বা এই ধরনের কোম্পানি গ্রক অলরেডি আপনার তোমার চাইল্ড পর্নোগ্রাফি সিগনিফিকেন্টলি বাড়াই দিছে। দেয়ার আর চাইল্ড পর্নোগ্রাফি ভেক্টর এজেন্টস, মানে ছেলেরা 8-9 বছর বয়সে ফ্রি গ্রকে তার পছন্দের নায়িকার ভেক্টর পাচ্ছে, যে ফুল সিডাকশন করতে পারে 8 বছরের ছেলেদেরকে। ওয়াই? বিকজ দ্যাট মেক্স মানি। সো ওপেন এআই অথবা এআই অ্যাজ আ হোল উইল, বা চ্যাট জিপিটি, এই ধরনের কোম্পানিগুলো উইল বিকাম আ মানি মেকিং মেশিন, যেটা পৃথিবীতে আর কেউ দেখে নাই। সো যেটা হবে, মুসলমানদেরকে আগে যুদ্ধ করা লাগতো, সামনে আর যুদ্ধ কিচ্ছু করা লাগবে না। এআই টেকনোলজি ঢুকাই দেওয়া হবে, মুসলমানরা সমস্ত ভ্যালুজ ভুইলা কনজিউমার হয়ে যাবে। এবং আরবদের মধ্যে এবং নন আরবদের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়, তারা তাদের সমস্ত সোশ্যাল এবং ফ্যামিলি ভ্যালুজ ভুলে যাবে, সব ফ্যামিলি ভেঙে যাবে, সবাই ড্রাগ অ্যাডিকশনে চলে যাবে, এবং এটাকে তারা নর্মালাইজ করবে। এবং এইটার ব্যাপারে মানে ইভেন আমেরিকা অথবা কানাডার যারা সাধারণ আমজনতা, তারাও এটার ভিকটিম হবে। এটা হইল গিয়ে কি বলবো, মানে এই কলোনাইজেশনে কোনো সাদা কালো ভেদাভেদ নাই, সবাইকে কলোনাইজ করবে এআই। কেন? পয়সা বাড়ানোর জন্য। এবং এদেরকে মানে কানাডাতে একটা খুব রিসেন্টলি একটা খুব ইন্টারেস্টিং বিল পাস হয়েছে, সেটা হইলো যে মানে কি বলবো, যে কেউ যে কোনো সময় সুইসাইড করতে পারবে, এবং এটা গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। এখন কাহিনী হইল যে কেউ যে কোনো সময় সুইসাইড করতে পারবে, এবং এটা গভর্নমেন্টের কাছে ফ্যাসিলিটেট করা, কারণ এটা তার রাইট। এখন কানাডার যারা মানে যাদের মাথা ঠিক আছে আর কি, যাদের কিছু এথিক্স আছে, তারা বলতেছে তুমি প্রথমে হাউজিংকে এক্সপেন্সিভ করলা, তারপরে তুমি হেলথ কেয়ারকে তার থেকে সরাই নিলা, তারপরে তুমি তার জন্য অ্যাডিকশনকে লিগালাইজ করলা, তারপরে তুমি তারে বরফের মধ্যে হোমলেস বানাইলা, তারপরে এখন তুমি তারে বলতেছো তুমি চাইলে সুইসাইড করতে পারো, কোনো প্রবলেম নাই, কারণ এটা তোমার রাইট। তুমি আসলে কি করলা? এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই এআই করবে ফাস্ট ফরওয়ার্ড। ঠিক আছে, সে চাকরি নিয়ে যাবে, সে অ্যাডিকশনকে নর্মালাইজ করবে, সমস্ত খারাপকে সে নর্মালাইজ করবে, এবং সমস্ত সোশ্যাল ভ্যালুসকে সে নিয়ে যাবে। এবং আমি এই জিনিসটা দেখছি এবার হজ করতে গিয়ে, মক্কার খুব কাছে আমি আরব ছেলেদেরকে দেখতেছিলাম বা মেয়েদেরকে দেখতেছিলাম, and I could clearly see that they are losing Islam, and they are not losing Islam because of কে গভর্নমেন্ট আছে বা গভর্নমেন্ট নাই, they are losing Islam purely because of their technological যে কি বলবো মানে acceptance। তো এটা আরব নন আরব সবার মধ্যে হচ্ছে, এটা মনে করো যে প্রবাসী বাংলাদেশি আর আমাদের দেশের সবার মধ্যে হচ্ছে। সো এআই এর সবচেয়ে বড় থ্রেট হচ্ছে কি এইটা, যে এটা এত তাড়াতাড়ি মানুষকে ইসলাম থেকে সরাই নিয়ে যেতে পারে। এবং এখানে যদি মুসলমান তাদের নিজেদের পোর্টাল গুলো তৈরি না করে, যে এগুলো হচ্ছে সেফ স্পেস, মানুষ এআইতে যাবেই, বাট মুসলমান যদি একটানা সেফ স্পেস গুলো তৈরি না করে, যে এই 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 এআই তুমি তৈরি করবা, দেন মুহূর্তের মধ্যে আমরা দেখবো যে মুসলিম সমাজগুলোতে নাস্তিকতা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, প্রস্টিটিউশন বেড়ে গেছে, অ্যাডিকশন বেড়ে গেছে, সুইসাইড বেড়ে গেছে। এবং আমরা বলবো যে এগুলো কোথা থেকে আসলো? এগুলো সবাই আস্তে 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 এত সুন্দর করে ভিতরে ঢুকাই দেওয়া হবে যে কারো কাছে ইসলামিক ভ্যালুজ আর তাদেরকে অ্যাট্রাক্ট করবে না। এটা হইলো এআই এর সবচেয়ে বড় থ্রেট। I think ইয়াহিয়া যে লাস্ট পয়েন্টটা বলছে, এটা মানে এত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা দিয়ে আমরা আস্তে আস্তে মোটামুটি শেষের দিকে যাব। সেটা হলো যে মানে অনেক কিছু বলার আছে, বাট আমি যখন জাস্ট এইটুকু বলি যে আমি যেহেতু ফেডারেল গভর্নমেন্টে কাজ করি, আমি যখন আমার ফার্স্ট জব ছিল একটা এজেন্সিতে, আমরা উই ইউজড টু ডু পলিসি আর কি, বাট ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং পলিসি, আমি ডিটেলে গেলাম না। প্রথম যে জিনিসটা বলছি যে এই দেশগুলো যখন আমি ধরো আমরা বাংলাদেশে জানি সংবিধান
বা কোনো একটা পলিসি ডেভেলপ করি কথার কথা, বা কোনো সংবিধান কোনো বিষয়ের জন্য স্ট্র্যাটেজি ডেভেলপ করি, হয় কি শুরুতেই আমাদের কোর 4টা বা 5টা প্রিন্সিপাল বলি আমরা, এবং যেটা আমরা বলতে পারি মোরাল কম্পাস বা ডিরেকশন, ঠিক আছে? যে সাধারণত গভর্নমেন্ট লেভেল এগুলো হয় যে মানুষের উপকার হবে, দেশের উপকার হবে, জনগণের টাকা মারা যাবে না, এরকম কিছু একটা থাকে। ওইটাকে সবসময় একটা মেইন ফাউন্ডেশন ধরে আমরা যে কোনো পলিসি, যে কোনো স্ট্র্যাটেজি করি, যাতে আমরা কোনো ঝামেলা গিট্টু অনেক বড় লিগাল কোনো ইস্যু থাকলে ওই পলিসিতে ফেরত যেতে পারি। যখন আমরা ডিসকাশন করি মানে দিনের পর দিন কোনো একটা ইস্যু নিয়ে কোনো একটা স্টেক হোল্ডারের সাথে, সবসময় ওটাতে ফেরত যাই। কেন এই এক্সাম্পলটা বললাম যে আমরা কিন্তু ইয়াহিয়া যে পয়েন্টটা বললো যে এই ভ্যালুজ এর ব্যাপারটা, এটা সো ইম্পর্টেন্ট যে আমরা যখন এআই বা এই ধরনের কোনো ডিসরাপটিভ টেকনোলজি নিয়ে কাজ করতেছি, এবং আমি এটা নিয়ে পার্সোনাল লেভেলে না, আমি একজন শেখ ফাজলি, উনি হচ্ছে গিয়ে ইউএকে এর একজন খুব বড় একজন ইসলামিক ফাইন্যান্সের একজন বেশ বড় স্কলার, এবং উনার যখন আমেরিকা অস্ট্রেলিয়া আসলে ওনার সাথে পার্সোনালি কথা বলতেছিলাম, তখন উনি কি এই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করছিলাম যে এই এআই এবং বিটকয়েন, এই যে টেকনোলজি গুলো আসতেছে বা চলে আসছে, এদের মুসলমানদের জন্য একটা ফ্রেমওয়ার্ক দ্বারা কোনো দরকার, যে ওরা এজ এ টুল, কিন্তু ওরা যদি ওদের প্রিন্সিপালটা যদি হয় বা ওদের ডিরেক্ট মোরাল কম্পাসটা যদি হয় ম্যাটেরিয়ালিজম, মোরাল কম্পাস যদি হয় যে পয়সা বানানো, এবং ওদেরকে যদি তুমি ফ্রি ফ্লোটিং কোনো ডিরেকশন না দাও, তাহলে কি হবে? ভার্সেস এমন কি কোনো একটা ফ্রেমওয়ার্ক করা যায় কিনা, বা এমন কোনো একটা টেকনোলজি করা যায় কিনা, বা এমন কোনো গ্রুপ আছে কিনা যারা হচ্ছে কি ইসলামিক ইথোস ভ্যালুসকে অ্যাজ এ মোরাল কম্পাস রাখবে, যেটার উপর বেস করে এআই কাজ করবে, ঠিক আছে? তো আমি 2 বছর আগে মনে ছিল, তখনই সে আমাকে একটা পেপার দিচ্ছিল ইন্টারেস্টিংলি। সেই পেপারটাতে অলরেডি তখন হচ্ছে গিয়ে ইউকে এবং কানাডার কয়েকজন নট স্কলার বলবো, বাট ইয়ে আর কি রিসার্চাররা অলরেডি কাজ করতেছিল, বাট খুবই ইনিশিয়াল লেভেলে। এক্সাম্পলটা আমি এই কারণে দিলাম যে দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমরা মুসলমানরা এখন আমাদেরকে ওই সারফেস লেভেল থেকে সরে আসতে হবে। সারফেস লেভেল মানে হচ্ছে গিয়ে যে জাস্ট একটা টুল পাইলাম, ঠিক আছে, মানে ওপেন এআই আসলো, তারপরে চাইনিজ যেটা নিয়ে আসলো কি ডিপ, ভুলে গেলাম চাইনিজটা, তো চাইনিজের যেটা, হ্যাঁ ডিপসিক আসলো, এখন আমার এলএলএম মডেল গুলা ডিপসিক পুরো ওপেন করে দিচ্ছে, ওটার উপর বেস করে আরো নতুন নতুন মডেল করলাম, এইটার উপর বেস করে আমি আরো জাস্ট ডেভেলপ করার চেষ্টা করলাম, অথবা আমি শুধু বিজনেসের বা অপারেশনের এক্সিলেন্সের জন্য চেষ্টা করলাম। সেইটা থেকে স্পেশালি আমরা এখানে যারা 3 জন আছি, 3 জনকে আমি যেটা বলি যে আমাদের আস্তে আস্তে ফিউচারে কিভাবে মুসলমানরা, এরকম আমরা আরো এরিয়া সেক্টর চিন্তা করে কিভাবে আমরা রিফর্ম আনতে পারি, এবং এটা একটা কমপ্লিটলি ব্যারেন এরিয়া। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এবং ফান্ডামেন্টাল আমি যদি বলি, আমাদের জাস্ট এখানে আমরা যারা 3 জন আছি তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার কাছে পার্সোনাল, আমরা যেহেতু 3 ভাই, আমার কাছে মাঝে মাঝে মনে হয় এখন যেহেতু বয়স হইতেছে, যে একটা বয়স পরে যেহেতু আল্লাহ আমাদেরকে মোটামুটি একটা স্টেবল ফাইন্যান্সিয়াল স্টেবল নলেজ বেজ দিছে আলহামদুলিল্লাহ কম বেশি, আমাদের একটা পর্যায়ে বয়স হওয়ার পরে আমাদের টাকা পয়সা, অপারেশন মানে যে কোনো ধরনের অপারেশনাল বিজনেস, টাকা পয়সা, পাওয়ার স্টপ করে দেওয়া উচিত, জাস্ট স্টপ। বিকজ আমরা যদি মুসলিম, নন মুসলিম, প্রফেট, ইমাম, মানে যত 4 ইমাম আসছে, এরিস্টটল, যে কেউ দেখি, এন্ড অফ দ্য ডে তুমি যদি আসলেই ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাও ফর ফিউচার জেনারেশন, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ডিপ অ্যানালাইসিস, এবং ফর ফিউচার মানে মানে ইম্প্যাক্ট ক্রিয়েটিভ ডিরেকশন, তোমাকে ডিরেকশন সেট করতে হবে। এবং তুমি আমাদের সিভিলাইজেশন কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের পাস্ট প্রিডিসেসররা, এটা মুসলিম হোক নন মুসলিম হোক, তারা যে লেগাসি ক্রিয়েট করছে, এবং দ্য মানে স্মার্ট ওয়ান যারা হচ্ছে কি যে ফিউচারকে ডিরেকশন দেখাতে পারছে, সেটার উপর বেস করে কিন্তু আমরা আজকে যারা আছি ফিউচার, তারা কিন্তু বসে আছে। খুব ইন্টারেস্টিং, তুমি যত বড় সায়েন্টিস্ট আছে, ম্যাথমেটিশিয়ান আছে, সবার কিন্তু একই কথা, কেউ কিন্তু টাকা রাখা গেছে, সেই টাকা দিয়ে তার 200 বছর পরে কিছু হয়েছে, মানুষ তাকে মনে রাখছে খুবই কম, ঠিক আছে? ইটস অ্যাবাউট দ্য নলেজ, দ্য অ্যানালাইসিস, দ্য রিফর্ম দে কুড ক্রিয়েট। সো আমার কাছে মনে হয় পার্সোনাল লেভেলেও হোক বা আমাদের মুসলিম উম্মার জন্য হলেও, আমরা এই
যেই লেগাসিটা যেটা অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ আমাদের প্রফেট, সেই লেগাসিটা আমরা ধরে রাখতে পারতেছি না। So আমাদের কাছে মনে হয় কামিং ব্যাক টু দিস ফাউন্ডেশন, দ্য ফান্ডামেন্টাল আমাদের ফেরত যাওয়া উচিত এবং আমাদের এইটার উপর কাজ করা উচিত এবং এটার ইম্পর্টেন্সটা বোঝা উচিত। হাউ দেখাবে, ঠিক আছে? টু আওয়ার নেক্সট জেনারেশন। তো আমার কাছে মনে হয় আমি মোটামুটি এখানেই শেষ করতে চাই। জানি না ফাইনালি ভাইয়া বা ইয়াহিয়া যদি কিছু অ্যাড করতে চায়। এআই তো ডেফিনেটলি একটা বিগ জায়গা, এবং এখানে আমাদের আসলে যেই রুট যে ইস্যুটা আমরা এখন যে জায়গাটা দেখতেছি, আমরা বেস করতেছি একটা ক্যাপিটালিস্টিক সোসাইটিকে বেস করে। কিন্তু একটা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বেস করার কারণে আমরা চিন্তা করতেছি যে এআই উইল বি লাইক এ মানি মেকিং টুল। ইটস ট্রু, ইট উইল বি এ মানি মেকিং টুল। হাউএভার এটা কিন্তু আস্তে আস্তে একটা ভ্যালু প্রপোজিশন টুলও হবে। কারণ ক্যাপিটালিস্টিক সোসাইটিতে আসলে যেটা হচ্ছে যে এই মানুষ একটা সময় টাকা কামাতে 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 গিয়ে, এবং স্ট্যাটিস্টিক্সও যেগুলো বলে যে একটা সময় যাওয়ার পরে ইনকামটা কিন্তু আসলে খুব রিলেভেন্ট হয় না। মানে আপনি মানে এখন মনে হয় যে ভাই আমার যদি 2টা বাড়ি হয় বা একটা এরকম হয় আমার হয়তো খুব স্যাটিসফ্যাকশন হবে। কিন্তু দেখা গেছে যে একটা জায়গায় যাওয়ার পর আসলে মানিটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসে না। রাদার আপনি দেখা যায় যে যত পরিমাণ আপনি ভ্যালু প্রপোজিশন করতে পারবেন সেইটা আপনাকে দিতে পারে। এবং আমরা কিন্তু এই জিনিসটা ফার্স্ট হ্যান্ডে আমরা অস্ট্রেলিয়ান কমিউনিটির মধ্যে এই জিনিসটা দেখি যে অস্ট্রেলিয়ান কমিউনিটিতে যে ওরা কি পরিমাণ ভ্যালুর জন্য যে হ্যাঁ ঠিক আছে আমি একটা ভ্যালু করে যেতে পারি, একটা লেগাসি রেখে যেতে পারি, এইটার জন্য আমি কত করতে পারি। এবং এআই যেটা করতেছে যে আমাদের যারা আসলে পলিসি করছে, যেহেতু আমি একের সাথে পুলিশের একটা অ্যাডভাইজারি বোর্ডে বসি, মাল্টিকালচার অ্যাডভাইজারি বোর্ডে বসি, এমপ্লয়মেন্ট অ্যাডভাইজারি বসি, যেখানে আমরা দেখি যে ওরা মোরলেস হ্যাঁ মানিটা তো ডেফিনেটলি যেহেতু একটা ক্যাপিটালিস্টিক সোসাইটির কাজ করে, বাট ভ্যালুটা কিন্তু আসলেই ওভাররান করে। এবং আমি দেখতে পারতেছি যেভাবে ক্যাপিটালিস্টিক সোসাইটি রিলেটেড কিছু এআই টুলস থাকবে, আরো বড় আকারে আসলে ভ্যালু প্রপোজিশন এআই টুলগুলি থাকবে, এবং ওইগুলি দেখা যাবে যে অনেক অনেক পাওয়ারফুল হবে। এবং ওগুলি পাওয়ারফুল হচ্ছে যেটা বড় একটা টার্ম, যেটা আসলে আরো বেশি লং লাস্টিং করবে, যেটা আসলে ভবিষ্যৎকে ডিটেক্ট করবে। এবং আমাদের যেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু আসলে মোরলেস মানে অপরচুনিটি অনেক বেশি, যে এই ভ্যালুটা আসলে কে দিচ্ছে, এই ভ্যালুটা কি আসলে আমরা মুসলিমরা দিচ্ছি নাকি এই ভ্যালুটা আসলে কারা দিচ্ছে, এবং এই জায়গাটাতে হচ্ছে আমাদের এখানে মানে অবদানে আসে। সো এটা অ্যাগেন আজকের জন্য না, বা এআই কিভাবে কোথায় যাচ্ছে এটা তো ভবিষ্যতের জন্য। আমি যেখানে বলবো যে আমাদের আজকে যেখানে ছিল যে আমরা কিভাবে আসলে ইউনাইটেড হতে পারি, যদি ওই জায়গাটা এন্ড অফ করি, সেটা হচ্ছে মানে আমরা যত বেশি ভ্যালু নিতে পারবো যে হ্যাঁ যে ইউনাইটেড হলে আমাদের আসলে কত সুবিধা, ইউনাইটেড হলে আমরা আসলে কত আগায় যেতে পারি, এই জায়গাটাকে আমরা যত বেশি খেয়াল করতে পারবো, আমরা নিতে পারবো, তত হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্স। যে আমাদের যদি ইভেন আমাদের মুসলিম কমিউনিটিতে আমাদের যেহেতু চাঁদনি আজকে বলি, আমি জানি যে অনেক জায়গায় যদি আমরা যদি আসলে ইউনাইটেড হতে পারতাম, যদিও যেটা হয়তো থিওলজিক্যালি এখানে অসম্ভব, আমাদের যদি আসলেই যদি এক হতে পারতাম, তাহলে আমি প্রিটি মাচ শিওর যে আজকে আমরা যেভাবে ক্রিসমাসে 25th অফ ডিসেম্বর হোল ওয়ার্ল্ডে আমরা ছুটি দেখি অলমোস্ট, ঠিক একইভাবে ঈদের জন্য আমরা কিন্তু আসলে হোল ওয়ার্ল্ডে ছুটি পেতে পারতাম। সো এইরকম গোলগুলি নিয়ে যদি করতে পারবো, তখনই হচ্ছে আমি মনে করি যে আমাদের হবে। আমি লাস্ট একটা বলবো যে দ্য বিগেস্ট আইরনি হচ্ছে যে আমাদের যখন আমরা ইউনাইটেড বা এগুলি বা চাঁদ দেখা বা থিওলজিক্যাল এইসব ডিফারেন্সগুলি বলি, যে যখন ইসলাম বা আমাদের আসছিল বা নাজিল হয়েছিল, তখন ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিট তখনকার আরব সোসাইটি বা এখন থেকে ১,৫০০ বছর আগে, অলমোস্ট ১,৫০০ বছর আগে তারা পেয়েছিল যে তারা মানে ডিভাইডেড ছিল, ইসলাম এসে তাদেরকে ইউনাইটেড করেছে। আজকে খুবই আনফর্চুনেটলি, এবং আমি তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই রতে দেখি যে ওই যেই একই ইসলাম যাদেরকে ডিভিশন থেকে ইউনাইটেড করেছে, আজকে আন্ডার দ্য নেম অফ দোজ থিওলজিক্যাল, আন্ডার দ্য নেম অফ দোজ মাহাজাব আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি। যে জিনিসটা আমাদেরকে ইউনাইট করছে সেই জিনিসটাই করছে। সো অ্যাগেন আমরা যদি সেই
কোর প্রিন্সিপালটাতে চলে যাই যে হ্যাঁ আমরা কমন গোলকে যদি চলে আসি তাহলে আসলে আমরা ইসলামের যে কোর বেনিফিটটাও পাবো এবং আমরা আসলে সেই ডিভিশন থেকে ইউনাইটেডে চলে যেতে পারবো। কিন্তু আনটিল দ্যাট ডে আরো অনেক ঈদ হবে, ততদিন পর্যন্ত আমরা যদি ছোট্ট মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারি, একই সাথে যদি নাও করতে পারি, স্টিল উই ক্যান বি ইউনাইটেড। বুঝতে পারছো? মানে ইউনাইটেড মানে শুধুমাত্র এটাই না যে একসাথে ঈদ করতে হবে। সো একই সাথে ঈদ না করতে পারাটাও বি ইউনাইটেড, মানে এটা যাতে ডিভিশন না হয়, এই মাইন্ডসেটটাও কিন্তু ক্যান অ্যাক্ট অ্যাজ এ ভেরি বিগ মানে পাওয়ারফুল থিং। মানে so we have a very powerful tool as human being. We can define a lot of things. We can again coming back to our narrative-টা চেঞ্জ করতে পারি যে আমরা কিভাবে জিনিসটাকে বুঝাবো মানুষের কাছে, নিজে কিভাবে বুঝবো, মানুষের কাছে কিভাবে বুঝাবো। ঠিক আছে? সো এই জন্য ইউনিটি বলতে কি বোঝায় সেটা যদি আমরা প্রথমে ডিফাইন করি, সেটা কিন্তু তখন ডেফিনেটলি অনেক সুন্দর। আচ্ছা, এটা দিয়ে আমি শেষ করি। আমার এই চিন্তাটা ইদানিং খুব কাজ করে। দ্য কনসেপ্ট, আমি কনসেপ্টটা বোঝানোর আগে বলি যে মুসলমানরা আমাদের লেভেলে গ্লোবালি এরকম, ধরো আমরা এখানে 3 ভাই আছি, এরকম আমি শিওর বহুত প্রায় কোটিখানেক মানুষ আছে হয়তো বা কাছাকাছি মানুষের চিন্তা করে। সেটা হলো গিয়ে যে ধরো এক্সাম্পল দিই যে লেটস জাস্ট সে যে আমরা মুসলমানরা ঈদ একদিনে করতে চাই, একটা উদাহরণ দিই, কথার কথা। এখন আমরা যদি একদিন ঈদ করতে চাই তাহলে আসলে কি করা লাগবে? তুমি যদি আমারই জিজ্ঞেস করো অনেস্টলি, এটা জাস্ট একটা 10 কোটি টাকার ক্যাম্পেইন। একটা 10 কোটি টাকা বাজেটের একটা গ্লোবাল ক্যাম্পেইন যদি করা হয়, এটা নিয়ে একটা বিরাট আওয়াজ তোলা যাবে এবং একটা পর্যায়ে এটা সম্ভব যে সৌদি বলবে ঠিক আছে আমরা কাবা ঘরের ইমাম একটা ফতোয়া দিবে, ওই দিন সব ঈদ, এটা পসিবল। আচ্ছা, এখন এই যে 10 কোটি টাকাটা, 10 কোটি টাকাটা কে দিবে? 10 কোটি টাকাটা কে দিবে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। এটা আমার এখন আমাদের এটা খুব মনে হয় যে ধরো তুমি এআই নিয়ে কথা বললা, ধরো একটা স্টার্ট আপ আসলো, স্টার্ট আপ এসে বললো বা 3টা স্টার্ট আপ এসে বললো ইয়াহিয়া ভাই আমি এটা করতে চাই। এই স্টার্ট আপ গুলোর কত টাকা লাগবে? ধরো এক একজনের 10 কোটি টাকা করে লাগবে স্টার্ট করতে, তারপরে তাদের আরো লাগবে বছর 1-2 কোটি টাকা লাগবে হয়ে করে তারা একটা স্টার্ট আপ মডেল তারা করে। এন্ড ইট ইজ ক্লিয়ার এরকম 5 জন স্টার্ট করলে 1 জন পারবে, 4 জন পারবে। এর এই 50 কোটি টাকা কে দিবে? ইউ সি, যখন আমরা এটা চিন্তা করি, দের ইজ এ ব্যারিয়ার। আমার মুসলিম কমিউনিটি দিবে না, আমি কেন দিব ভাই? না আমার কাজ না, তবলিগের কাজ না, ওর কাজ না, তার কাজ না, হেফাজত ইসলামের কাজ না, শুধুমাত্র তোমার বেসিক্যালি ওই কাতার কিছু ফান্ড করছে, যেটা দিয়ে আল জাজিরা করছে, অথবা সৌদি আরবে কিছু ফান্ড থাকতে পারে। অর্থাৎ মুসলমানরা তাদের নিজের সভারেন্টির জন্য, ইকোনমিক সভারেন্টির জন্য কোনো প্রোটেক্টিভ ফান্ড তৈরি করতে পারে নাই, যেটা দিয়ে তারা যখন বুঝবে যে মুসলিমদের একটা রিসার্চ দরকার, মুসলিমদের এটা দরকার, ওটা দরকার, তারা ওই থিঙ্ক ট্যাঙ্ক বডির সাথে কোনো ইকোনমিক ইনস্টিটিউট বা ফাউন্ডেশনকে তৈরি করতে পারে না। তো ধরো একটা যদি ইকোনমিক, ধরো একটা আমিন ফাউন্ডেশন যদি থাকতো, কথার কথা আমি নাম একটা দিলাম, একটা আমিন ফাউন্ডেশন। এই আমিন ফাউন্ডেশনটা কি করতো? ধরো আমিন ফাউন্ডেশনটা মাল্টিকালচারাল মেইলার, লাইফ স্প্রিং, এরকম প্রত্যেকটা কোম্পানির 10% স্টেক ওন করতো, বা পুরোপুরি এই কোম্পানি এটার আন্ডারে থাকতো, মানে ফাউন্ডেশনের আন্ডারে কোম্পানি থাকতো। ঠিক ব্র্যাক যেরকম, ব্র্যাক একটা ফাউন্ডেশন, তার আন্ডারে ব্র্যাক ব্যাংক আছে, বিভিন্ন জিনিস আছে, আরও আছে, সব কথা একটা টাকা একটা বড় অংশ। সো ব্র্যাক হ্যাজ আ ফ্রিডম মানি। আবার ইভেন বাংলাদেশের আর্মি তুমি যদি দেখো, বা আমাদের ডিফেন্স দেখো, দের ইজ এ বিগ ওয়েলফেয়ার ফান্ড, যে ওয়েলফেয়ার ফান্ড দিয়ে তারা আর্মির বিভিন্ন খরচপাতি করতে পারে। সো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ার টাটা কেমনে হাসপাতাল, স্কুল করেই যেতেছে, কারণ টাটা কোম্পানিটার মালিক হচ্ছে টাটা ফাউন্ডেশন। এবং টাটার 3টা ফাউন্ডেশন আছে। একটা ফাউন্ডেশনের কাজ হচ্ছে স্কুল, একটা ফাউন্ডেশনের কাজ হচ্ছে হাসপাতাল, আর একটা ফাউন্ডেশনের কি যেন একটা ওয়েলফেয়ার আছে। সো দ্য কোম্পানি ফান্ডামেন্টালি ইজ ওন বাই ফাউন্ডেশন। এবং টাটার ছেলে মেয়ে যখন ঢুকে, তারা আসলে ফাউন্ডেশন থেকে বেতন পায়, তারা কোনো প্রফিট পায় না। সো ইকুইটির একটা অল্প অংশ তারা পায়। তাদের এই ক্ষমতা নাই যে তারা চাইলে ব্যবসা বিক্রি করে হাওয়া হয়ে যাবে, না। দ্য ফাউন্ডেশন ফোর্সেস দেম টু গো ফর দ্যাট সো যদি 100টা লাইফ স্প্রিং এর একটা অংশের মালিক যদি একটা আমিন ফাউন্ডেশন হয়, দেন এভরি ইয়ার আমিন ফাউন্ডেশন হ্যাজ 10 to 20 crore অ্যাড হচ্ছে প্রতি বছর। অ্যান্ড 50 years ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এই টাকাটা কম্পাউন্ডিং হয়ে কই চলে যাবে। দেন দ্য মোমেন্ট তোমার কাছে একটা প্রজেক্ট আসলো, যেটা তুমি মনে করো একটা জরুরি কাজ, এটা মুসলমানদের এই কাজ করা লাগবে, তখন তোমার কিন্তু আর স্লেভ হইতেছে না। এবং এই সেম জিনিসটা এই প্যাক অথবা এরকম জায়নিস্টরা বহু আগে তৈরি করে ফেলছে, যে আমাদের একটা উদ্দেশ্য আছে,
উদ্দেশ্যের সাথে সাথে তাদের কাজ হলো গিয়া এই কোন কোন কোম্পানিগুলা এখানে টাকা জমা দিবা, টাকা তোমরা লেখাও এত পার্সেন্ট কমিট করো, ওই টাকা দিয়ে ন্যারেটিভ তৈরি করো, থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করো, পলিসিকে মোল্ড করো। সিম্পল কথা। আমাদের মানে ওই যে মানে আমি বলতে চাচ্ছি জিনিসটা কথাবার্তার লেভেল থেকে জিনিসটা অ্যাক্টিভেশনে যেতে হবে। এটা স্ট্রাকচার। আমি এখন মনে করি যে মানে একটা পর্যায়ে গিয়ে যে তোমার একটা আরেকটা ফ্ল্যাট হইলেই কি না হইলেই কি, আরেকটা পাসপোর্ট হইলেই কি না, আরেকটা গাড়ি হইলেই কি না হইলে কি, ডাজন্ট রিয়েলি মেক মাচ সেন্স একটা পর্যায়ে গিয়ে। তুমি যদি খুব কনস্ট্রাকটিভ একটা তুমি যদি ইকোসিস্টেম তৈরি করতে পারো, লাইক যেখানে একটা মানে মুসলমানদের মধ্যে কনসেপ্টটা যে ঠিক আছে একটা কমিউনিটিতে তোমার 20টা বিজনেস আছে, ওকে ফাইন, এই 20টা বিজনেসকে আমি কমিট করলাম যে 20টা বিজনেস মিলে একটা ফাউন্ডেশন তৈরি করবে, প্রত্যেকে এই ফাউন্ডেশনে তাদের প্রফিটের 10% দিবে বা 20% দিবে, মুসলিম ট্যাক্স অথবা হোয়াট এভার, মুসলিম জিজে হোয়াট এভার আমরা নাম দিই। দেন কি হইতো, এই ফান্ডটা এই কমিউনিটিকে প্রোটেক্ট করতো, এই কমিউনিটির যে কোনো কিছুতে সেটাকে প্রোটেক্ট করতো। তখন মামদানির লেটসে মানে টাকা, মামদানির কোনো টাকার অভাব হইতো না। বাট আইডিয়াটা হইতো যে এখানে একটা সভরেন ফান্ড থাকতো, যে ফান্ডটা পিওরলি মুসলিম কমিউনিটির প্রোটেকশনে কাজ করতো। এখন মুসলিম কমিউনিটির প্রোটেকশনে কোনো কাজ নাই। তো এবার রিসেন্টলি আমি এটা গেলাম একটা কনফারেন্সে, বাংলাদেশের সমকামিতার প্রচার প্রসারে কথা হচ্ছিল যে ইউএস এইড বা ইউএস এমবেসি অ্যাজ আ হোল দে হ্যাড পার ইয়ার 30 থেকে 40 কোটি টাকার ফান্ড যেটা তারা খরচ করতো বাংলাদেশের সমকামিতার প্রচার প্রসারে। ঠিক আছে, ওকে ফাইন। এখন একটা আপাতত ইউএস এইড বন্ধ বলে ভালো কথা। তো এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও কথা বলছে। ডোনাল্ড ট্রাম্পও বলছে যে আফ্রিকাতে সমকামিতা বাড়ানোর জন্য আমার ট্যাক্স পেয়ারের টাকা কেন যাচ্ছে, তখন এটা বের হয়ে আসছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্যি। আমি বলতেছিলাম এই কথাটা যে এই যে আমরা এত মুসলমানরা চিল্লাইতেছি, এত কোম্পানি, এত লং মার্চ, এই সেই হ্যান ত্যান, আমি যদি কালকে বলি যে আমি বাংলাদেশে সমকামিতার ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করার জন্য সামনে 10 বছর কাজ করব, আমারে 50 কোটি টাকা দাও, আমার এই 50 কোটি টাকা কেউ দিবে? কেউ জাকাত দিবে? কয়টা কর্পোরেশন দ্বারা আছে টাকাটা দেওয়ার জন্য? তো ক্যাম্পেইনিং, অ্যাডভোকেসি, রিসার্চ, এটা তো একটা ইকোসিস্টেম। এটা তো একটা স্ট্রাকচার্ড ওয়েতে করে। যেমন ধরো আমরা একটা মার্কেটিং ক্যাম্পেইন করে একটা স্ট্রাকচার্ড ওয়েতে টাকা খরচ করে করি। হাউ করে তো আমরা লাইফ স্প্রিং এর ব্যানার নিয়ে রাস্তায় যাই না, আমরা যেটা মুসলমানরা করি। ইটস এ ক্যাম্পেইন, আমরা মুসলমানরা ক্যাম্পেইন করতেছি, প্রো প্যালেস্টিনের ক্যাম্পেইন, প্রো গাজা ক্যাম্পেইন, প্রো এআই এথিক্স ক্যাম্পেইন, হোয়াট এভার ইউ মিন ইট। সো আই বিলিভ দিস ইজ হাই টাইম দ্যাট মুসলমানরা এইসব মেগা ফাউন্ডেশন তৈরি করে যেগুলো মুসলমানদের ইকোনমিক সভারেন্টি দিবে। মুসলমানদের কোনো ইকোনমিক সভারেন্টির ফান্ড নাই যেখানে ব্রাইট প্রফেশনাল মুসলমানরা একটা পর্যায়ে গিয়ে কাজ করবে, সিনিয়র ভেটেরানরা ওইখানে গিয়ে অ্যাডভাইস দিবে, ওই বোর্ডটা নাই। তুমি আমি ধরো আমরা 3 জন, আমাদের বয়স 65 পার হয়ে গেল, আমরা কি করবো? আমাদের অভিজ্ঞতা আছে আর কিছু নাই। তখন আমরা বেসিক্যালি মানে আমাদেরও কিন্তু কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা বেসিক্যালি আমরা যা শিখছি আমরা সেটা নেক্সট জেনারেশনকে দিব। সো আই বিলিভ দ্যাট মাইন্ডসেট, যেটা কাতার কিছুটা করছে, বিকজ কাতার হ্যাজ দ্যাট কাতার ফাউন্ডেশন, এবং কাতার ফাউন্ডেশন ইজ ভেরি ডাইনামিক। আমি শুধু কাতারকে করতে দেখছি, আমি জানি না টার্কি করছে কিনা, বাট শুধু কাতারকে দেখছি, এটা খুব ভালো এক্সাম্পল যে তারা যেখানে অনেক আমাদের অনেক কিছু করে তারা। বাট আল রাজি ফাউন্ডেশন ইজ এ গুড এক্সাম্পল যে আল রাজি ফাউন্ডেশন কত বড়, আল রাজি ব্যাংক থেকে কিভাবে করলো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। বাট আমি যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এদের দেখি, এইখানে আমি এরকম কোনো এক্সাম্পলই পাই না যারা পিওরলি মুসলিমদের প্রোটেকশনের জন্য একটা ফান্ড তৈরি করছে, যেটা মুসলিম বিভিন্ন সাকসেসফুল অন্টারপ্রেনাররা তৈরি করছে। এটা সব ছেঁড়া বেড়া, যার যা মনে হয়, হ্যাঁ ভাই নেন, একটা গরু কিনেন, রিক্সা কিনেন, ভেড়া কিনেন, পাহাড় ধসে গেছে, ঠিক আছে ভাই হাসপাতাল, মানে এরকম আর কি। বাট একটা কালেকটিভ ফান্ড যেটা দিয়ে একটা আল জাজিরা তৈরি হইতে পারে, একটা কালেকটিভ ফান্ড যেটা দিয়ে একটা প্রো মুসলিম পত্রিকা মিডিয়া তৈরি হইতে পারে, ওই লেভেল অফ ফান্ড, ওইটা আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ সামথিং যেটা মানে হ্যাঁ ডিটেইলসে অনেক কথা আসতে পারে, বাট কনসেপচুয়ালি এরকম জিনিস খুব দরকার। আজকের পডকাস্টের আমার মনে হচ্ছে যে আজকের পডকাস্ট সবচেয়ে ভালো জিনিসটা হয়েছে যে আমরা 3 জন 3 জায়গায় আছি, এই জন্য তাহলে মারামারি লেগেই যেত। কারণ আমার কাছে এখানেও মনে হয়েছে যে মানে যেহেতু মানুষজন ভ্যালুয়েশনটাই বুঝে না, ইউনাইটেডের যে ভ্যালুয়েশনটা, এই জন্য সে মানুষের, মুসলমানদের তো আলহামদুলিল্লাহ টাকা আছে, এই টাকাটা এই জন্যই সে এই থিঙ্ক ট্যাঙ্ক বলি অথবা এই ধরনের জায়গাগুলিতে বলি, সেইটাতে সে দেয় না। সে মনে করে যে ঠিক আছে, এর চেয়ে আমি অন্যান্য যেগুলি দেই, যেটা হয়তো বা এখন থেকে 20 বছর আগে বা 50 বছর আগে রিলেভেন্স ছিল। আমি জিনিসগুলো আজকের জন্য এক্সাম্পল আনলাম না, কিন্তু
টু বি অনেস্ট এই যে মিডিয়া বলো, তারপর হচ্ছে কি থিঙ্ক ট্যাঙ্ক বলো, এইগুলি যে আসলে আমাদের এখন জরুরি, টাকাগুলি যে এখানে ঢলতে হবে, এই যে মানে চিন্তার যে শিফটটা, এটা কিন্তু আমরা নিতে পারি নাই। এবং এই জন্য দেখা গেছে যে যাদেরও আছে তারা কিন্তু এই জায়গাগুলিতে আসলে কেউ ফাউন্ডেশনগুলি দিচ্ছে না। সো অ্যাগেইন মানে যেহেতু সময়ের দিকে তাকায় সবগুলি বলতেছি যে আমাদেরকে ওই যে ফোকাসগুলিতে যে আমাদের আসলে এখন কোন জিনিসটা প্রয়োজন এবং কোন জিনিসগুলোকে আমরা আসলে লিভ আউট করতে পারি, এই জায়গাগুলিতে একটা কম্প্রিহেন্সিভ যত বেশি আসবে বা যত বেশি কথা হবে, তত বেশি আমরা ইউনাইটেড হই এবং তত বেশি আমরা সাকসেসগুলি দেখতে পারবো। হ্যাঁ 100% ওই তো মানে মুসলমানরা শরীরে এবং সংখ্যায় বড় হয়েছে, মাথায় বড় হয় নাই। না, এটা ওটাই। এটা বেসিক প্রবলেম আর কি। আসলে কলোনাইজেশন বা একটা জাতি মানে একটা পুরা জাতি মানে কি একটা সম্প্রদায়, আমরা কত 200 বছর ধরে কংগ্রেস ছিলাম বা মুসলমানরা, এটার যে এফেক্টটা যে কত ডিপ, এটা কিন্তু আমাদের এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমরা হয়তো গুটি কয়েক কিছু মানুষজন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, বাট উই নো দ্য নিড, বাট ম্যাস পিপল কিন্তু বুঝতেছে না ইউনিটি দরকারটা কি। কারণ ম্যাস পিপল এখন নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে খেয়ে পরে বাঁচতে পারলে এবং ইয়াহে যেটা বললো 2টা-3টা বাসা করতে পারলেই ঠিক আছে, মানে আমার তো আর বেশি করার দরকার নেই, এটা একটা পয়েন্ট। এই জন্য আমি পার্সোনালি মনে করি যে ডেফিনেটলি ইয়াহে যেটা বলছে এটা করতে পারলে তো খুবই ভালো, বাট এই যদি একটু প্রি রিকুইজিট বলি এবং ভাইয়া যেটা বললো যে হ্যাঁ টাকা আছে, এবং আমরাও দেখি যে টাকা প্রচুর, মুসলমানদের টাকা নাই এই কথাটা এত যে ভুল। মুসলমানদের টাকা আছে, অ্যাওয়ারনেস, ক্যাম্পেইন, ন্যারেটিভ, ঠিক আছে, যেটা আলহামদুলিল্লাহ ইয়াহিয়া খুব ভালো করতেছে। আমি প্রায় পার্টিকুলারলি বলি যে ন্যারেটিভ গুলা কি করা দরকার, যে আসলেই বুঝানো দরকার যে কিভাবে ম্যানিপুলেটেড ফর ইয়ার্স সেঞ্চুরিজ, যেটা আমরা হইতে চাই না, and আমরা ফিউচারটা ডিফারেন্ট সাজাতে চাই। আই থিঙ্ক দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক সামারি যদি করি আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক আমরা যেই পডকাস্টটা দেওয়ার চেষ্টা করলাম বা করার চেষ্টা করলাম, দেয়ার উড বি খায়ের এন্ড বেনিফিট টু ফর এভরিওয়ান। অ্যান্ড মনে করি যে এখানে আমরা কিছুটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা স্কিল থেকে কিছু পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো ইনশাআল্লাহ। মে আল্লাহ অ্যাকসেপ্ট আওয়ার এন্ডেভার্স, এবং আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদের দিক থেকে, এবং যা ভালো কিছু করেছি ডেফিনিট কদর এন্ড বারাকা ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করি। ইটস এ ভেরি গুড ডিসকাশন, বাট আমার মনে হয় আমরা we should continue this because I think there is definitely benefit এই ধরনের জিনিস কন্টিনিউ করার, এবং ইনশাআল্লাহ তাহলে নেক্সট বার পর্যন্ত আমরা আজকে এখানেই রাখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।